হ্যাঁ, কখন লাগবে আপনার বাইরের ম্যানুয়াল বা বাইরের কোনো বই? যখন আইসিএবির কোনো কনসেপ্ট আপনি বুঝতেছেন না, সেটা বোঝার জন্য আপনি থার্ড কোনো বই ফলো করতে পারেন, বাট ইটস নট লাইক দ্যাট যে ওই বই থেকে কোনো কোয়েশ্চেন আসবে। কথা ক্লিয়ার? কথাটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। আইসিএবির যে বই দেওয়া আছে হ্যাঁ, এর বাইরে কোনো কিছু দরকার নাই। সিম্পলি এই বই পড়লে আপনি 100-তে 100 পাবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার অন্য বই পড়বো কিনা, অন্য বই অবভিয়াসলি আপনি ফলো করতে পারেন, বাট আইসিএবির যা কন্টেন্ট ওই সিলেবাস বোঝার জন্য অন্য বই ইউজ করবে। ইটস নট লাইক অন্য বই থেকে কোশ্চেন আসবে। বইয়ে যা আছে তার থেকে কোশ্চেন আসবে, ওইটা পড়লেই আনা। সেকেন্ড যে কথাটা হচ্ছে এখানে যে মাইন্ড ম্যাপিং এর কথা আমি বলতেছিলাম কি, ফার্স্ট অফ অল আপনাকে এক্সাম স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা বই 100% একবার হলো পড়তে হবে। এটাতে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনার একটা কনফিডেন্স গ্রো করবে, আর একটা হচ্ছে যে কোনো চ্যাপ্টার থেকে ইজি কোনো কোশ্চেন আসলে সেটা যেন মিস না হয়। সো আপনাকে একবার হলেও বইয়ের সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 80-20 রোল। সো কেউ কি জানেন 80-20 রোল কি? এটা একটা কমন একটা রোল আছে, কেউ বলতে পারবেন এটা কি, যারা জি একাডেমিক স্যার। বলেন? স্যার 20% ম্যাটেরিয়াল থেকে 80% কোশ্চেন আছে। ভেরি গুড, কে বলছেন এটা? স্যার আমি স্যার রাজীব। রাজীব, ভেরি গুড, ভেরি স্মার্ট। রাইট। সো আপনাকে এই জিনিসটা মাথায় ধরে নিতে হবে, কোনো এক্সামে, শুধুমাত্র এটা না, পৃথিবীর কোনো এক্সামই পসিবল না সিলেবাসের 100% থেকে কোশ্চেন করা। আপনাকে পুরো বইয়ের ম্যাক্সিমাম 20% এরিয়া আছে যে এরিয়াগুলো থেকে রিপিটেটিভলি কোশ্চেন আসে। আপনারা যারা বিবিএ পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন বা এখন যারা বিবিএ করতেছেন, আই হোপ ইউ অল নো যে আপনারা বিবিএ কিভাবে পড়েন। সেটা হচ্ছে যে আপনারা ইউনিভার্সিটি, এখানে কেউ কি পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কেউ আছেন? বা পাবলিক এর আছেন বা প্রাইভেটের তো ব্র্যাকেট শুনলাম আছে, এআইবি আছে, ড্যাফোডিল আছে। পাবলিকে জি স্যার। আছেন কেউ জাস্ট ম্যাচ জি করার জন্য যে পাবলিক কে আছে? স্যার আমি আছি, কিন্তু স্যার আমি বিএসসি তে, আমি বিবিএ তো না স্যার। বিবিএ তে কোন পাবলিক ইউনিভার্সিটিতে কেউ আছেন রাইট নাও ক্লাসে? ইয়েস স্যার। কে আছে নাম বলেন? স্যার লাজিনা স্যার, আমি অ্যাকাউন্টিং এ ডিউতে। অ্যাকাউন্টে কোন ব্যাচ? স্যার আমি ফার্স্ট ইয়ারে এখন। ফার্স্ট ইয়ার এমএস আপনি? 31 থার্টি ও 2? ফার্স্ট ব্যাচ, 31st ব্যাচ। 31st ব্যাচ, ওকে, ভেরি গুড। সো আমি হচ্ছে 19 ব্যাচের। ওকে। সো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের মানে একাডেমিক লাইফ ভার্সেস প্রফেশনাল লাইফের যে ইয়েটা, আমি জাস্ট কেন পাবলিক ইউনিভার্সিটি নিলাম সেই রিজনটাতে আসতেছি। যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, ইভেন প্রাইভেটে যারা পড়েন, ইভেন যারা ন্যাশনালে পড়েন, একাডেমিকের সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেন? জাস্ট টু রিক্যাপ, কি করেন আপনারা? লাস্ট 5 বছরের কোশ্চেন পড়লে পরীক্ষায় 3.5 or 3.5 পাওয়া ইজি কিনা? গট মাই পয়েন্ট? আপনি দেখবেন যে একাডেমিক লাইফে স্যার। যারা, যে আপনারা যারা এই ফার্স্ট সেমিস্টারে এখন যে আছেন অ্যাকাউন্টিং এ, যে যার সাথে কথা হইলো, দেখবেন তার জন্য একই জিনিস। একাডেমিক লাইফটা হচ্ছে মূলত আপনার পাস্ট ইয়ারের কোশ্চেন্স, ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, এটা প্রাইভেট বলেন, পাবলিক বলেন, কোথাও কোনো চেঞ্জ নাই। আলটিমেটলি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন যদি আপনি ওই চ্যাপ্টারের মানে ওই কোর্সে জানেন, আপনার রেজাল্ট 3.5 অটোমেটিক আসবে। কারণ আপনি যদি ওই এরিয়াটা কভার করতে পারেন শুধু অ্যাটলিস্ট সেমিস্টার ফাইনালের জন্য। আর বেসিক যে জিনিসটা আছে যে কোর্স মানে মিড টার্মে প্লাস হচ্ছে আপনার আদার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস 10 নম্বর থাকে। সো মূলত একাডেমিকটা একভাবে ডিজাইন করা, এটা অন্যভাবে ডিজাইন করা। কেন ডিজাইন করা এই কথাটা আসতেছি। একাডেমিক লাইফটা হচ্ছে আপনার ওখানে কোনো বার্ন নাই যে না 3.5 যদি 20 জনের বেশি পাওয়া যায় তাহলে ঝামেলা হবে, বা হচ্ছে এমন নাই যে না যদি 2 জন 4 পায় প্রবলেম নাই। বাট এখানে প্রবলেমটা হচ্ছে অটোমেটিক কম্পিটিশনের কারণে প্রবলেমটা গ্রো করে। কেন গ্রো করে? কারণ হচ্ছে এই যে একটা স্লটে 100 জন পরীক্ষা দিলে 100 জনই পাশ করবে না, আলটিমেটলি 100 জনের মধ্যে থেকে দেখা গেছে যে কম্পিটিটিভ এক্সামে যেটা হয় 50% বা 40% লোক পাশ করে যদি খুব ভালো হয়। সো আপনাকে কিন্তু ওই রেঞ্জে যাইতে হবে, নো ম্যাটার আপনাকে কম্পিট করে এখানে যাইতে হবে। সো একাডেমিক ভার্সেস প্রফেশনাল লাইফের এই পার্থক্যটা অনেক হিউজ। তো যে কথাটা আমি এখানে বলতেছি, ওভারঅল এখানে বিজনেস ফাইন্যান্সের যে চ্যাপ্টার গুলো আছে ওয়েটটা পাশে দেওয়া আছে, জাস্ট আপনাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে হাউ ইউ উইল প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য এক্সাম। এখানে এক্সামের জন্য এমন না যে এই চ্যাপ্টার থেকেই 25% আসবে, এটা ইন্ডিকেটিভ মার্কস, এটা ওয়েট, এখান থেকে আসতে পারে 25 মার্কস, বা এই ওভারঅল সিলেবাসটা এভাবে ম্যাপিং করা আছে। তো সিলেবাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
এনি কোয়েশ্চেন ফ্রম সিলেবাস এন্ড এক্সামের প্রিপারেশন কিভাবে নেবেন সেটা নিয়ে? নাই? ভেরি গুড। সো আমরা চ্যাপ্টার 1 এ যাচ্ছি। আমরা যে জিনিসগুলো এখানে দেখবো, দেখা গেছে অনেকের জন্য যারা বিবিএ করে আসছেন ভেরি সিলি জিনিস হবে, বাট এখানে লার্নিং এর অনেক কিছু আছে। কেন লার্নিং অনেক কিছু আছে? আমি যদি আপনাকে এখান থেকে জিজ্ঞাসা করি যে অর্গানাইজেশন বলতে কি বুঝেন, আপনার যে ডেফিনেশন আসবে আমি 100% শিওর এটা ইনকমপ্লিট। কারণ কি, আপনি একাডেমিক লাইফে পড়ছেন, একাডেমিক লাইফে ওইভাবে কনসেপচুয়াল কোশ্চেন সেমিস্টার গুলোতে আসে না, খুব রেয়ার, আনটিল আপনি 6-7 সেমিস্টারে যান। বাট এখানে সবকিছুই হচ্ছে আপনার স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট কিছু থাকবে না। শুধুমাত্র সার্টিফিকেট লেভেলে ডাইরেক্ট কিছু পাবেন, বাট প্রফেশনাল লেভেলে অনওয়ার্ডস সব কনসেপচুয়াল, কেস বেসড। ঠিক আছে, আপনাকে কনসেপচুয়ালি ক্লিয়ার হইতে হবে। ভেরি সিম্পল কথা হচ্ছে যে মেসেজটা এখানে দরকার, একাডেমিক ভার্সেস প্রফেশনাল ডিগ্রি, সেটা হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারেন্স। আপনি অনেক কিছু পড়ে আসছেন, বাট দেখবেন যে অনেক কিছু আপনি রিলার্ন করতেছেন। ঠিক আছে, একটা হচ্ছে লার্ন করে আসছেন, এটা রিলার্ন করতে হবে। ঠিক আছে আপনাকে। সো হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন যদি বলি, এই চ্যাপ্টারের মেইন জিনিস এগুলাই আছে। সো অর্গানাইজেশন, বিজনেস কি, স্টেক হোল্ডার কারা বিজনেসের অবজেক্টিভ কি, মিশন, গোলস, প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ডস। সো এই জিনিসগুলো এখানে আছে। ফার্স্ট অফ অল আসি আমরা অর্গানাইজেশন বলতে কি বুঝি। সো বিফোর গোয়িং টু দ্যাট, কেউ কি বলবেন আপনাদের মধ্যে থেকে যে অর্গানাইজেশন বলতে আপনি কি বুঝেন? আপনার ধারণাটা কি? এক লাইনে বাংলা বললে হবে, ইংলিশে বললে হবে, কোনো সমস্যা নাই। Anyone? স্যার, অর্গানাইজেশন হচ্ছে একটা মানে ফর্মাল ইনস্টিটিউশন টাইপ, যেখানে যারা কাজ করে সবার গোল বা হচ্ছে সবার লক্ষ্যটা একই ধরনের থাকে, তারা একই ধরনের গোল অ্যাচিভের জন্য সবাই মিলে হচ্ছে এফোর্টস দেয়। Very good. Very good. I think close to the right answer. I hope. আর কি বলতে চান কিছু এটার সাথে? Yes, sir. জি প্লিজ। An organization is a group of people who come together to achieve a specific set of goals. ভেরি গুড। এটা অনেকটা বইয়ের মতো হয়ে গেছে, তারপরেও এটা রাইট আনসার। রাইট। সো আপনি যেটা রাইট নাও বললেন এটাই কারেক্ট আনসার, যে অর্গানাইজেশন বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম। ইটস ভেরি সিম্পল থিং। আপনি বইয়ে অনেক কিছু, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে কনসেপচুয়ালি আপনি যদি শিখেন কোনো একটা কিছু, এই জিনিসটা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য না। আপনি যখন অ্যাডভান্স স্টেজে যাবেন, প্রফেশনাল লেভেলে যাবেন, বা হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে যখন অ্যাপ্রোচ করবেন, তখন দেখবেন যে এই যে আপনি সার্টিফিকেট লেভেলে কনসেপচুয়ালি ছোট ছোট জিনিসগুলো খুব ক্লিয়ার করে জানেন গেছেন, যখন আপনার কেস আসবে, যখন আপনি বিভিন্ন সময় যখন হায়ার লেভেল স্টাডিতে, লাইক আপনার অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে দেখেন কেস আসে, কেস স্টাডি এক্সামে আসে। সো আপনি যদি অর্গানাইজেশন আর বিজনেসের মধ্যে পার্থক্য না বুঝেন, তাহলে আপনি দেখেন যে অনেক কিছু লেখার চেষ্টা করতেছেন, আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ হচ্ছে না। সো আমি এই কোশ্চেন এটাতে আসবো একটু পরে, যারা বাংলা মিডিয়ামে আছেন তাদের সাথে সি এর চ্যালেঞ্জটা কোন জায়গায়। বাট যেটা নিয়ে কথা বলতেছি, অর্গানাইজেশন বেসিক্যালি একটা ফর্মাল স্ট্রাকচার অফ পিপল অ্যান্ড রিসোর্সেস ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। ভেরি সিম্পলি একটা ফর্মাল স্ট্রাকচার বা প্ল্যাটফর্ম হোয়ার পিপল কাম টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। ভেরি সিম্পল। এবার আসি অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে। ভেরি সিম্পল, আপনার পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে যে কেন অর্গানাইজেশন এক্সিস্ট করে। এক্সিস্টের রিজনটা কি? যে কালেকটিভ এফর্টস অফ পিপল আর মোর প্রোডাক্টিভ। কারণ কি, ইন্ডিভিজুয়ালি আমরা বিজনেসের সিনার্জির কথা শুনছি, যারা ব্যাচেলার করে আসছেন ডেফিনেটলি শুনছেন, নো ডাউট। বাট সিনার্জি কি বলে আপনাকে কে বলতে পারবে? হোয়াট ডাজ সিনার্জি সে? সিনার্জি বলতে কি বুঝেন? হোয়াট ডাজ দিস মেন? সিনার্জিটা সম্পর্কে জানি কেউ? স্যার, এটা হতে পারে যে একটা কম্বিনেশন বিটুইন টু এন্টিটি অথবা টু ডিফারেন্ট মানে এটা ইন্ডিভিজুয়ালস। ম্যাথমেটিক্যালি কিভাবে বলা যায়? মানে এক্সাম্পল আছে তো, সিনার্জির এক্সাম্পল আছে জানেন? কেউ তো বলার কথা এটা। এনিওয়ান? So 1 plus 1 is equal to 3. That is synergy. ভেরি গুড। ওকে, 1 + 1 = 3। একটু মানে এটা Yes, কি sir. বোঝাচ্ছে বলতে পারবেন? এটা কি মেসেজ দিচ্ছে? হোয়াট ডাজ দিস মিন অ্যাকচুয়ালি? The
আমার মতে স্যার দুজনে মিলে একসাথে কাজ করলে তিনজনের সমান কাজ করতে পারবো, তিনজন ইন্ডিভিজুয়ালের সমান কাজ করতে পারবো। ওকে, ক্লোজ টু দ্য রাইট আনসার, নট রাইট আনসার। যে জিনিসটা ও বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে 2+2 or 1+1 equals to what? 2+2 equal to 4. But in business, 2+2 is greater than 4. This is called synergy. Not 5 or 6, but greater than 4. 1+1 greater than 2. That means আপনারা একজন লোক ইন্ডিভিজুয়ালি, আমি যদি ক্লাস থেকে আজকে দুইজনকে পিক করি, লাইক হইতে পারে সেটা জোবায়ের, নিবির আর ফাহিম, দুইজনকে যদি দুইটা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দেই, তারা আলাদা আলাদা অ্যাসাইনমেন্টে ইন্ডিভিজুয়ালি যে আউটকামটা নিয়ে আসবে, তাদেরকে দুইজনে একসাথে করে যদি আমি বলি না ঠিক আছে তুমি এই কাজটাই সবসময় করবা, আরেকজনকে বলি তুমি এটাই করবা, তাহলে তার ওভার দ্য টাইম কাজটা করার ফলে তার একটা কি আসবে, এক্সপার্টাইজ আসবে, যেটা ইন্ডিভিজুয়ালি পসিবল হতো না কখনো। একসাথে কাজ করার ফলে যে যেটাতে ভালো সেটাতে করতে পারতেছে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে অর্গানাইজেশন, একটা এমন একটা জায়গা, মানে প্ল্যাটফর্ম, যে কথাটা বলতেছিলাম, যেখানে যে এইচআর এ ভালো সে কিন্তু এইচআর এ জব করে। যেমন আপনারা যারা সি কোয়ালিফাই করবেন, ওয়ান অফ দ্য ভেরি লুক্রেটিভ এরিয়া ফর দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ কি? কোন এরিয়াতে কাজ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মূলত? ফিনান্স। কেন বলতো Audit. চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন ফাইন্যান্সে কাজ করতে হবে? এটা কি কোনো কোথাও বলা আছে? বা এখানে আপনারা যে সিএ করতেছেন, সিএ কি কোথাও কোথাও বলা আছে যে না সিএ মানে শুধু ফাইন্যান্সে তার নলেজ আছে? নো স্যার। আছে এমন কিছু? না। নাই। বাট এটার মেইন বিউটিটা হচ্ছে এই জায়গায়, সিএটা মূলত ফাইন্যান্সে টেকনিক্যাল নলেজ বেশি লাগে। ধরুন যে মার্কেটিং এ করে, মার্কেটিং এর লোক আইএসআইএফআর জানে না, মার্কেটিং এর লোক ফাইন্যান্সের প্রজেক্ট ফিজিবিলিটি করতে পারবে না, সে মার্কেটিং এ চাপা মারতে পারবে, বিক্রি করতে পারবে, ঠিক আছে, বাট সে কিন্তু টেকনিক্যাল নলেজ তার ওইভাবে এক্সপার্টিস নাই, নলেজ আছে এক্সপার্টিস নাই, যে এক্সপার্টিস দা সিএর আছে। সো যে কারণে বলা হয় সিএটা হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে আপনি ফাইন্যান্সে তো ডেফিনেটলি রাজ করতে পারবেন, নট অনলি ফাইন্যান্স বাট অলসো ইন বিজনেস এর এনি ব্রাঞ্চ অফ বিজনেসে আপনি অ্যাক্টিভলি পারফর্ম করতে পারবেন। সো দিস ইজ দ্য বিউটি অফ সিএ, দিস ইজ দ্য বিউটি অফ প্রফেশনাল ডিগ্রি। সো অর্গানাইজেশনে জেনারেলি ফাইন্যান্স মানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা ফাইন্যান্সি চাকরি করে মূলত, বাট ফাইন্যান্স থেকে এখন এটা অনেক এক্সপান্ড হয়ে যাচ্ছে। লাইক আপনি ফাইন্যান্স থেকে এখন বিজনেস অপারেশন দেখতে পারতেছেন, ফাইন্যান্স থেকে কোম্পানি সিএফও থেকে সিইও হচ্ছে। সো এটা চেঞ্জ হচ্ছে, এটা আরো চেঞ্জ হবে কামিং ডেজে। কারণ হচ্ছে কি, ডেফিনেটলি আপনারা চেঞ্জ করবেন, নেক্সট জেনারেশন যারা আসতেছেন বিজনেসে। সো মেইন অবজেক্টিভটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র ফাইন্যান্সের নলেজ রাখে না, তারা ওভারঅল বিজনেসের নলেজ রাখে। তারা সার্টেন টাইমে শুধু ফাইন্যান্সে কাজ করে, নেক্সট অফ দ্য টাইম মানে যারা ক্যাপাবল লোক তারা বিয়ন্ড ফাইন্যান্সে কন্ট্রিবিউট করতেছে ইজিলি। সো আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, অর্গানাইজেশনে দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন, আমরা নাম জানি, একটু পরে দেখবো ওটা। সো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে অর্গানাইজেশনকে ভাগ করা হয়েছে। অল দ্য অর্গানাইজেশন শেয়ার ফিচার্স দ্যাট দে আর ডিজাইন টু গেট থিংস ডান। সব অর্গানাইজেশন, যেটা বলেন এক মালিকানা কোম্পানি, সমবায় সমিতি যদি বলেন, আগের দিনে পার্টনারশিপ বলেন, ঠিক আছে, এনজিও বলেন, প্রফিট নন প্রফিট যাই বলেন না কেন, এই জিনিসগুলা প্রত্যেকটারই একটা অবজেক্টিভ আছে না নাই? কথা বলেন, প্রত্যেকটা একটা অবজেক্টিভ আছে না নাই? আছে স্যার, অবজেক্টিভ আছে। সো অবজেক্টিভটা এইখানে দেখেন বলতেছে যে অল অর্গানাইজেশন শেয়ার ফিচার দ্যাট দে আর ডিজাইন টু গেট থিংস ডান। মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের কি ফিচার শেয়ার করেন, একটা কমন ফিচার আছে না নাই? যে একটা অবজেক্টিভ আছে, ঠিক আছে, একটা ডেকোরামে আছে, পলিসি এন্ড স্ট্যান্ডার্ড পলিসি এন্ড প্রসিডিউরস ফলো করে, ঠিক আছে, এখন একটা অবজেক্টিভ নিয়ে ফর্ম করে, ঠিক আছে, একের অধিক মালিকানা থাকলে প্রত্যেকেরই আলাদা আলাদা কমেন্টস দেওয়ার সুযোগ থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো। মানে অর্গানাইজেশন বেসিক্যালি যেই টাইপেরই হোক না কেন, আলটিমেটলি কিছু কমন ফিচার আছে যেটা সবগুলো অর্গানাইজেশন বা সব ফর্ম অফ অর্গানাইজেশনের জন্য কমন। সো অর্গানাইজেশন বেসিক্যালি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাগ করা যায়, যে ওনারশিপের পার্সপেক্টিভ অর্গানাইজেশন ভাগ করতে পারি, এক মালিকানা, বহু মালিকানা, কন্ট্রোল। দেখা গেছে যে পাবলিক কোম্পানি কন্ট্রোল জনগণের কাছে, মানে যারা শেয়ার হলো তার কাছে। আর এক মালিকানার কন্ট্রোল কে কন্ট্রোল করে? মালিক নিজে স্যার। মালিক নিজে কন্ট্রোল করে। সিমিলারলি অ্যাক্টিভিটি বেস, ঠিক আছে, সার্ভিস ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং আছে, আইটি আছে, হাইটেক আছে। সো দেয়ার সো মেনি টাইপস অফ অ্যাক্টিভিটিস ওয়াইজ অর্গানাইজেশনে ভাগ করা যায়।
প্রফিট ওরিয়েন্টেশন দিয়ে। প্রফিট, এটা কি প্রফিট ওরিয়েন্টেড মিনস মানে কি, এটা কি নন প্রফিট নাকি না প্রফিট মেকিং, বা অবজেক্টিভ কি প্রফিট মেক করা নাকি না শুধু প্রফিট না, প্রফিট তার ম্যান্ডেটরি অবজেক্টিভ না। অবজেক্টিভ হচ্ছে যারা এই অর্গানাইজেশনের মেম্বার বা যারা টার্গেট স্টেক হোল্ডার তাদেরকে সার্ভিস দেওয়া, সেটা হলে নন প্রফিট অর্গানাইজেশন হয়ে যাবে। দেন সাইজের উপর বেস করে বাংলাদেশের ওভারঅল জিডিপি সমান একটা কোম্পানি টার্ন ওভার আছে। সো সাইজ দিয়ে অনেক কিছু মেজার করা যায়, ঠিক আছে। সো লিগেল স্ট্যাটাস দিক থেকে এক মালিকানার দেখা গেছে যে কোনো সেপারেট লিগেল এন্টিটি না, বাট অন্যান্য অর্গানাইজেশন মানে অন্যান্য ফর্মস অফ কোম্পানি গুলো লাইক কোম্পানিতে কি কোম্পানির সেপারেট লিগেল এন্টিটি আছে কিনা, মানে লিগেল ফর্ম আছে কিনা। আছে স্যার। সো লিগেল আচ্ছা। স্ট্যাটাসের দিক থেকে আমরা ভাগ করতে পারি, টেকনোলজিক্যাল দিক থেকেও আমরা ভাগ করতে পারি, টেক বেস নন টেক বেস এই জিনিসগুলো আছে। এই কথাটা আমরা একটু আগে পড়ে আসছি, জাস্ট রিক্যাপ করি কেন অর্গানাইজেশনের দরকার। একটা হচ্ছে যে ওভারঅল ইন্ডিভিজুয়াল পিপলের লিমিটেশন ওভারকাম করার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্পেশালাইজেশনের জন্য। যে ধরেন যে একটা অর্গানাইজেশনে যদি যে যেটাতে ভালো, যেমন আপনি সিএ করছেন, আপনি ফাইন্যান্সের হিউজ নলেজ আছে, ট্যাক্সেশন আপনি বুঝেন, প্রজেক্ট ফিজিবিলিটি আপনি বুঝেন, আপনি ল জানেন। সো আপনাকে ফাইন্যান্সে কাজ করতে কেন বলতেছে, কারণ ফাইন্যান্সের আপনার এটা আপনি স্পেশালাইজড, এখানে অন্য কেউ এই নলেজ নাই, টেকনিক্যাল নলেজ নাই। সো স্পেশালাইজেশন লোক যার, যেমন এইচআর এর লোক যে যে শুধু ধরেন হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, লাইক এইচআর এর মূলত তিনটা কাজ। কয়টা কাজ এইচআর মূলত আমরা দেখবো। সো মূলত এইচআর এর তিনটা কাজ। একটা হচ্ছে যে রাইট পিপল মার্কেট থেকে কি করা, ক্যাপচার করা, আনা, হায়ার করা, দেন রিটেন করা, আর একটা হচ্ছে পিপল ওয়েলফেয়ার এন্ড ওয়েলবিং দেখা। সো ওয়েদার এটা যেটা বলতেছে এখানে এনাবেল পিপল টু স্পেশালাইজ, ডেফিনেটলি অর্গানাইজেশনে একজন সব কাজ করে না, যে যেটাতে স্পেশালাইজড সে ওই কাজটাই করে। সেভ টাইম, কারণ যে যেটাতে ভালো সেটা করলে টাইম সেভ হবে, এটাই স্বাভাবিক। এন্ড ডিফারেন্ট টাইপ অফ অটোমেশন অ্যান্ড একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে যেটা দরকার টাইম সেভিং এর জন্য, প্রত্যেকটা অর্গানাইজেশনই তার এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য কাজ করে। সো অর্গানাইজেশন যদি না থাকতো তাহলে টাইম সেভিং অ্যাপ্রোচ, ঠিক আছে, স্পেশালাইজেশন অ্যাপ্রোচ থাকতো না। দেন হচ্ছে অ্যাকিউমুলেট এন্ড শেয়ার নলেজ। জেনারেলি যেটা হয় অর্গানাইজেশনে, যখন আপনি ফাইন্যান্সের লোক, আপনি কি শুধু ফাইন্যান্সে মানে আপনি কিন্তু এইচআর এর যিনি যে কাজ করতেছে তাকেও আপনি হেল্প করতেছেন, আইটি যে আছে তাকেও হেল্প করতেছেন, মার্কেটিং এ যে আছে তার সাথেও আপনার ইন্টারাকশন হচ্ছে। সো আপনি মোর অ্যাবাউট ফাইন্যান্স সম্পর্কে জানছেন, প্লাস হচ্ছে এইচআর জানছেন, আইটি জানছেন, মার্কেটিং জানছেন, এন্ড ভাইস ভার্সা। এন্ড আইটি পিপলও ফাইন্যান্স কিভাবে মানে বেসিক ফাইন্যান্সটা বুঝতেছে। সো এখানে আলটিমেটলি শেয়ারিং এন্ড কেয়ারিং অফ নলেজ আছে। দেন হচ্ছে এনাবেল পিপল টু হোল্ড দেয়ার এক্সপার্টিস। অর্গানাইজেশনে এমন একটা জায়গা যেখানে পিপলের অরিজিনাল যে তার ডিসকভারি হয়, তার এক্সপার্টিস কোন জায়গায় আছে। আলটিমেটলি ধরেন আপনি বিবিএ করে গেছেন, আপনি জানেন না আসলে আপনি কোন জায়গায় ভালো, আপনি যখন গেছেন মার্কেটে দেখা গেছেন আপনার কোয়ালিটি সেলসে ভালো, সো আপনি সেলসে আপনাকে কি করা হলো, পজিশন করা হলো। সিমিলারলি আরেকজন লোক আইটিতে ভালো। সো ডিপেন্ডিং অন দেয়ার ইন্ডিভিজুয়াল এক্সপার্টিস পিপল আর সেট অন দেয়ার রাইট পজিশন। দেন হচ্ছে লাস্ট কথাটা যেটা অলরেডি কথা বলে ফেলছি, সিনার্জি, এনাবল সিনার্জি। মানে অর্গানাইজেশন এমন একটা জায়গা যেখানে দুইজন লোক একসাথে হয়ে কাজ করতে পারতেছে, দ্যাট ইজ কল যে 2+2 মোর দেন 4। এইটা সম্ভব হয়েছে শুধু অর্গানাইজেশনের জন্য। যদি অর্গানাইজেশনে না থাকতো তাহলে 2+2 কি একসাথে হয়ে কাজ করতে পারতো? কথা না বুঝেন স্যার। নাই। তাহলে অর্গানাইজেশন কিন্তু আপনাকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে, যার কারণে দুইজন লোক মানে দুইজন আলাদা আলাদা কাজ না করে তারা চারজন একসাথে মিলে কাজ করার ফলে তাদের আউটকামটা ইন্ডিভিজুয়াল আউটকাম থেকে অনেক বেশি আসতেছে। দ্যাট ইজ কল্ড সিনার্জি, দ্যাট ইজ দ্য আউটকাম অফ দ্য অর্গানাইজেশন। যে অর্গানাইজেশন একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম থেকে লোকজন কি করতে পারে, যে প্ল্যাটফর্ম থেকে লোকজন তার এক্সপার্টিস গুলা লিভারেজ করতে পারে, রাইট? জি স্যার। ওকে। এটা যেটা হচ্ছে যে আপনার যে কথাটা অলরেডি বলে ফেলছি আমরা, যে অর্গানাইজেশনে জেনারেলি ডিফারেন্ট পার্সপেক্টিভ অর্গানাইজেশনে ভাগ করা যায়। এটা ওনারশিপ পার্সপেক্টিভ, অ্যাক্টিভিটি, কন্ট্রোল বেসড,
প্রফিট ওরিয়েন্টেশন এটা অলরেডি দেখেছি আমরা। বিজনেস, এবার আমরা আপনাদের কাছ থেকে শুনি যে বিজনেসের ডেফিনেশনটা কি, কে বলবে দেখি, দুইজন বলবেন, আপনারা কে বল বিজনেস নিয়ে ওভারঅল আপনার ভিউটা কি, কে বলবে দেখি, এনিওয়ান? আর বিজনেসে হচ্ছে প্রফিট অথবা সম্পদ সর্বোচ্চ করার জন্য ঝুঁকি নিয়ে কাজ করা, সকল বৈধ কাজকে বিজনেস বলে। আর একটু ক্লিয়ারলি, সরি আই মিস দিস। মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে সকল বৈধ অর্থনৈতিক কাজকে বিজনেস বলে। ওকে, গুড ওয়ান। বাট আমি যদি এটাকে অর্গানাইজেশনের সাথে কম্পেয়ার করি তাহলে কি পার্থক্য আছে? মানে আমার কথাটা বুঝতেছেন? কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্গানাইজেশন অ্যান্ড বিজনেস? বিজনেসের উদ্দেশ্য Organization can be non-profit, but business would be a profitable organization. আর অর্গানাইজেশন হচ্ছে সবকিছু ভালোভাবে মেনটেন করা। আমি স্পেসিফিক যেটা চাচ্ছি সেটা ক্লিয়ারলি পাই না এখনো। এনিওয়ান এলস? স্যার অর্গানাইজেশন স্যার প্রফিটের পাশাপাশি ইন্টারনাল ওয়েলনেস, ইন্টারনাল উন্নতির জন্য কাজ করে আর কি। আচ্ছা, আর বিজনেস? বিজনেস ইজ পিওরলি ফর প্রফিট স্যার। Okay. Anyone else wants to say anything on this? কেউ নাই? দেখছেন আমরা কিন্তু অনেকেই বিবি করতেছি বা অনেকে বিবি অলমোস্ট শেষ, বাট বিজনেস এন্ড অর্গানাইজেশনের মেন পার্থক্যটা জানি না। You understood my point? যে জিনিসটা হচ্ছে এখানে বিজনেস হচ্ছে একটা ইঞ্জিনের মতো, মেন মানে স্কেলেটনটা হচ্ছে অর্গানাইজেশন আর ভিতরের ইঞ্জিনটা হচ্ছে বিজনেস। সো মূলত অর্গানাইজেশন আর বিজনেসের পার্থক্যটা হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে একটা টেমপ্লেট বা একটা প্ল্যাটফর্ম যেখানে মাল্টিপল বিজনেস হইতে পারে একটা অর্গানাইজেশনের মধ্যে। বিজনেস অ্যাকচুয়ালি হচ্ছে যে মডেলটা, হাউ ইউ আর অ্যাডিং ভ্যালু টু দ্য কাস্টমার্স অ্যাজ এ হোল, টু দ্য স্টেক হোল্ডার্স। সো বিজনেসটা হচ্ছে কোর ইঞ্জিন, হাউ ইউ আর অ্যাডিং ভ্যালু টু দ্য সোসাইটি। So a business is an organization that aims to maximize its owner wealth but can be regarded as a separate from its owners. Very simple way এটা বলছে। আরো ক্লিয়ারলি যেটা হচ্ছে যে একটা বিজনেস দেখেন, অর্গানাইজেশনের মধ্যে এমন একটা মানে অর্গানাইজেশন প্ল্যাটফর্ম একটা, এখানে একটা অর্গানাইজেশনে মাল্টিপল বিজনেস থাকতে পারে। আপনারা দেখবেন যে গ্রুপ অফ কোম্পানিজ নামে অনেক কিছু আছে। তো বাংলা ছবি যারা দেখছেন তারা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনছেন অনেকে, না? জি স্যার। দেখছেন না ছবি, বাংলা ছবি? বাংলা ছবি দেখছেন? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জি মালিক স্যার, মিস্টার চৌধুরী। সবকিছু থাকে ওনাদের। হ্যাঁ, তাহলে সবকিছু তো থাকবে, এক একটা জিনিসই হচ্ছে এক একটা বিজনেস। ঠিক আছে, লাইক বর্তমানে আছে আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মানে যা আছে তার ব্যাংকের সাথে ট্যাঙ্কের সাথে যা সব বিজনেস এরা করবে। ঠিক আছে, টিকিটিং থেকে শুরু করে আপনার সার্ভিস থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সবকিছু করবে সে। সো বিজনেস বলতে কি বোঝায়? কোর, দ্য ওয়ে ইউ আর অ্যাডিং ভ্যালু টু দ্য সোসাইটি। এবার এই ওয়ে অফ অ্যাডিং ভ্যালু টু দ্য সোসাইটি বা ওয়ে অফ জেনারেটিং রেভিনিউ বা ওয়ে অফ সার্ভিং দ্য কাস্টমার্স ডিফারেন্ট হয়, যত ধরনের হয় প্রত্যেকটা এক একটা বিজনেস। লাইক আপনি ধরেন যে আপনার বিজনেস হচ্ছে যে আপনার কোকা কোলা বানানো, তাহলে এটা একটা বিজনেস। আপনার আরেকটা আছে যে না আপনি টিকিট বিক্রি করেন, তাহলে এটাও একটা বিজনেস। আর আপনি আছে যে না ঠিক আছে আপনি সুগার ম্যানুফ্যাকচার করেন, এটা একটা বিজনেস। যা আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই এক একটা বিজনেস মডেল, যেটার দ্য ওয়ে দে আর এডিং ভ্যালু টু দ্য সোসাইটি, আইদার সেটা ম্যানুফ্যাকচারিং হইতে পারে, সেটা সার্ভিসও হইতে পারে। সো যেভাবে ভ্যালু অ্যাড করতেছে এক একটা ওয়ে অফ এডিং ভ্যালু টু দ্য সোসাইটি, টু দ্য কাস্টমার্স, এক একটা বিজনেস। সো কনসেপচুয়ালি ক্লিয়ার আপনারা? এখন আপনারা আগের যে ধারণা ছিল বিজনেস নিয়ে, এখন ধারণাটা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমি জানতে চাই। কারণ এটা না বুঝলে আসলে দেখবেন যে অনেক কিছু করতেছেন বাট মেইন ডিফারেন্সটা খুঁজে পাইতেছেন না। বইয়ে কি বলতেছে
আপনার রিডিং স্কিল ইমপ্রুভ হবে না কখনোই যদি কনসেপচুয়ালি সাউন্ড না থাকে। পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? বিজনেস এন্ড অর্গানাইজেশনের পার্থক্য কি, এন্ড বিজনেস কি, অর্গানাইজেশন কি, এতটুকু ক্লিয়ার কিনা সবার? জি স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন করলে আনসার দেওয়া যাবে তো নাকি? জি স্যার, চেষ্টা করব। একটা এক্সাম্পল বলেন তো যেখানে একটা অর্গানাইজেশন মাল্টিপল বিজনেস করতেছে, then how you will differentiate from one business to other business? স্যার আরএফএল গ্রুপই তো করতেছে মাল্টিপল বিজনেসেস। হ্যাঁ, ওদের যেমন ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, যেমন হচ্ছে প্লাস্টিকের আইটেমস বানায় ওনারা, আবার হচ্ছে ওনারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, খাবারের ব্যবসা করতেছে। right, right, good answer. Right. So basically আবার বিজনেসেরও কিন্তু বিজনেসও এমন না যে বিজনেসেরও কি ইউনিকনেস আছে, যে জিনিসটা দরকার জানা এখানে ক্লারিফাই হওয়া, সেটা হচ্ছে বিজনেস বলতে এমন না যে না একটা বিজনেসে মাল্টিপল ফর্ম আছে, বিষয়টা এমন না। বিজনেসে ইউনিকনেস আছে। ইউনিকনেস কি, আমি আপনার একটা এক্সাম্পল দেই, ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন যে আরএফএল এর একটা বিজনেস, যেটা হচ্ছে সে কি করে, খেয়াল করেন। আরএফএল ধরেন, আর আরএফএল একটা রিসেন্ট বিজনেসের কথা বলি আপনাকে। আরএফএল মনে হয় এই যে বেকারি বিজনেস বিক্রি, বিস্কিট টিস্কিট বিক্রি করে, কেক, পেস্ট্রি, বিস্কিট, চানাচুর, এই ধরনের একটা ব্র্যান্ড খুলছে মিঠাই দিয়ে। দেখছেন আপনারা? জি স্যার। এক্সাম্পলটা কি সবার জন্য কঠিন হয়ে গেছে নাকি? না, আমি এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে, এটা বুঝতে হবে যে কনসেপচুয়ালি বিজনেসের ইউনিকনেসটা কোন জায়গায়, কখন আমরা বলবো যে না এটা বিজনেস, এই এটার স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টটা কোন জায়গায়। সো দেখবেন সে এখন কি করতেছে, ফাইনাল প্রোডাক্ট হিসেবে মিঠাই ব্র্যান্ড দিয়ে সে পেস্ট্রি এন্ড বেকারিজ বিক্রি করতেছে। সো তার জি জন্য স্যার। এই মিঠাইয়ের ব্র্যান্ডটার জন্য বিজনেস কতটুকু, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, এন্টার ভ্যালু চেনটাকে আগে বুঝতে হবে। এন্টার ভ্যালু চেন হইতে পারে এমন যে না ঠিক আছে, সে সে তো একবারে গম থেকে ময়দা বানায় সে বিস্কিট বানাচ্ছে না। তার কাজটা কি, সে হয়তোবা ময়দা প্রকিউর করতেছে তীর থেকে, নাহলে বসুন্ধরা থেকে, দেন এটা থেকে বিস্কিট বানায় বেকারি করে বিক্রি করতেছে। সো তার জন্য কিন্তু বিজনেসটা, এই তার মিঠাইয়ের বিজনেস মডেলটা স্টার্টিং ফ্রম ইনপুট, যে র মেটেরিয়াল কিনতেছে কার কাছ থেকে, আইদার বসুন্ধরা থেকে, নাহলে যে কোনো যে আটা বিক্রি করে, আটার মধ্যে সুজি বিক্রি করে, তার কাছ থেকে। এখন জি যদি এটা এমন হইতো সেম বিজনেসে সে একদম একদম কৃষক থেকে গম নিয়ে সেটাকে প্রসেস করে একদম বেকারি ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত করে, তাহলে এই বিজনেস আর ওই বিজনেস এমন হইতে পারে যে এর মাঝখানে সে কি করলো, আরেকটা প্রোডাক্ট করলো প্রাণ, সে কি করলো, ওই ময়দা বানানো, কৃষক থেকে গম নিয়ে ময়দা বানায়। তাহলে এখানে কি বিজনেস মডেল কয়টা, এখানে একটা না দুইটা? বা আপনি কিভাবে বলবেন এখানে বিজনেস কয়টা আছে তার? কোশ্চেনটা ক্লিয়ার? জি স্যার। এখানে তার বিজনেস কয়টা তাহলে? স্যার দুইটা স্যার। দুইটা কেন? তো সে তো ময়দা বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছে, ওটা সেক্টরটা তো কমপ্লিটলি আলাদা, তার ডাইমেনশনটা খুবই আলাদা। আর একটু ক্লিয়ারলি, এখানে গ্যাপ আছে, একটা একটা জায়গায় গ্যাপ আছে স্টিল। স্যার ময়দা কি কাস্টমারের কাছে বিক্রি করতেছে নাকি উনি মিঠাইয়ের জন্য শুধুমাত্র ইউজ করতেছে? ভেরি গুড, কে বলছে এটা? স্যার আমি Who is the বিজন guy? কুমার চন্দ্র। ভেরি গুড ভিজন, আমি এটাই জানতে চাচ্ছি। দেখছেন, পয়েন্টটা হচ্ছে এটা, পয়েন্ট টু বি নোটেড হেয়ার, যে সে কি তার ইন হাউস সেই মিঠাইকে সাপ্লাই দেওয়ার জন্য ময়দা বানাচ্ছে, ময়দা প্রকিউর করতে, মানে ময়দা ম্যানুফ্যাকচার করতেছে, নাকি না সে তার মিঠাই তো দিচ্ছে এক্সটার্নাল সেল করতেছে। যদি এক্সটার্নাল সেল করে তাহলে ওই বিজনেস উইংসটা ডিফারেন্ট, ওটার বিজনেস মডেল আলাদা। যদি শুধুমাত্র মিঠাই কি দিত তাহলে এটা এন্টার একটা বিজনেসে পড়ে যেত, ঠিক আছে, স্যার কনফেকশনারি এটা তো বিজনেস। তখন ওদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করতো। রাইট, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কখন কাজ করতেছে, যখন আপনি, মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি 100%লি ইন হাউস হয় তাহলে সেটাকে এন্টার একটা বিজনেস মডেলে আপনি ক্যাপচার করতে পারেন, জি স্যার। ডিপেন্ডিং অন অর্গানাইজেশনের ভিউ পয়েন্ট, যে না এখন এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করতেছে, ফিউচারে সেটা বাইরেও বিক্রি করবে।
সো এটা হচ্ছে অর্গানাইজেশনের ভিউ পয়েন্টে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন, বাট মেইন আইডিয়াটা হচ্ছে আলটিমেটলি কি আপনি ওই গম প্রকিউর করে সবকিছু প্রকিউর করে একটা ব্যালেন্স শিটেই দেখাচ্ছেন টোটাল কয় টাকা রেভিনিউ হচ্ছে আলটিমেট এন্ড প্রোডাক্ট দিয়ে, নাকি না আপনি দুইটা ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট করতেছেন যেখানে আপনি দেখতে যাচ্ছেন আপনি ময়দা বিক্রি করে কয় টাকা প্রফিট করছেন, আপনি বিস্কিট বিক্রি করে কয় টাকা প্রফিট করছেন। যখনই দুইটা কনসেপ্ট চলে আসবে এখানে, তখনই আপনার বিজনেস মডেল দুইটা ক্লিয়ার। জি নাও স্যার, জি স্যার। কার কোনো কনফিউশন আছে? এনি না কনফিউশন? স্যার, No, sir. সবাই বুঝছি? কোশ্চেন করলে সবাই পারবেন তাইলে নাকি? ইনশাল্লাহ স্যার। ভেরি গুড। সো এখানে যেটা হচ্ছে যে ফর এ প্রফিট মেকিং অর্গানাইজেশন দ্য প্রাইমারি অবজেক্টিভ, আমরা এখন আসি হচ্ছে অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন নিয়ে। দেখবেন ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা, এন্ড কনফিউজিং একটা কনসেপ্ট। আচ্ছা, আমরা যারা বিবিএ করে আসছি তারা বলেন তো একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ কি, বা করতেছেন যারা, একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ কি? স্যার কমন যে গোল সেটা অ্যাচিভ করা, হ্যাঁ, হতে গোল পারে সেটা অ্যাচিভ প্রফিট করা। অথবা নন মেন অবজেক্টিভ প্রফিট। স্পেসিফিকলি যদি বলি যে মেন অবজেক্টিভ আরো স্পেসিফিকলি So profit earn, আর্ন করা নাকি না এটাকে ম্যাক্সিমাইজ করা? profit maximize করা, I mean. Sir, wealth তাই না? maximization. ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ভেরি গুড। আর কি আছে? এনিথিং এলস? নাই। আচ্ছা, আসি আমরা হচ্ছে এটা এই কনসেপ্টের পিছনে অনেক কনফিউশন, অনেক আপগ্রেডেশন এন্ড অনেক অনেক চেঞ্জ হয়েছে। একদম ভেরি আজকে থেকে আর 10 বছর আগে যদি বলি যে একটা অর্গানাইজেশন মূলত প্রফিট ম্যাক্সিমাইজেশন তার অবজেক্টিভ ছিল, ঠিক আছে? দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে মানুষ, কিভাবে বিজনেসের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, কিভাবে ইভলভ হচ্ছে কনসেপ্ট গুলা। আজকে থেকে 10-15 বছর বা 20 বছর আগে মেন অবজেক্টিভই মানুষ বুঝতো এটা যে একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ হওয়া উচিত প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। গট মাই পয়েন্ট? এবার আসেন যে প্রফিট ম্যাক্সিমাইজেশন হইলে তাহলে দেখা যায় যে ম্যানেজমেন্টে যারা আছে তারা শুধুমাত্র প্রফিট শর্ট টার্ম সেন্ট্রিক হয়ে গেল, এটা যে না খালি প্রফিট বাড়ায়া প্রফিট কিভাবে ম্যানিপুলেট করা যায়, প্রফিট ম্যানিপুলেট করা যায় আমরা জানি অ্যাকাউন্টেন্ট হিসেবে, এটা তো আমরা ওস্তাদের হতে নাকি, আমরা জানি তো প্রফিট কিভাবে ম্যানিপুলেট করা যায়, শিখছি না এটা? Yes, sir. সবাই মনে জানে না, ভয়েস দুর্বল। যদি কেউ না বোঝে না বলে দিচ্ছি, কোশ্চেন করতে হবে। প্রফিট কিভাবে ম্যানিপুলেট করে ম্যাক্সিমাইজ করা যায় এটা কি আমরা জানি অ্যাকাউন্টেন্টরা কিভাবে করে সেটা? Sir, না স্যার, জানি কিছুটা না স্যার। জানি but accurately জানি না। ওকে, ভেরি গুড কনফেশন। ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্টেন্ট যারা আছি তারা তারা মেইনলি প্রিপেয়ারার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো অ্যাজ এ প্রিপেয়ারার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা জেনারেলি দেখি যে অর্গানাইজেশন চাইলে একটা প্রফিট 100 কোটি টাকা হয়েছে এটারে 150 কোটি টাকা দেখাইতে পারবে। কিভাবে দেখাইতে পারবে? এটার ওয়ান অফ দ্য বেসিক এরিয়া বা কমন এরিয়া যেটা বলি সেটা হচ্ছে যে ধরেন সে তার যে ডিসক্রিশনারি এক্সপেন্স মানে যেটা লং টার্মের জন্য ক্ষতিকর, না করলে এখন না করলে লং টার্মে পস্তাবেন। কিভাবে পস্তাবেন? এক্সাম্পলে আসি, নকিয়া নাম শুনছি আমরা সবাই, ব্র্যান্ড। আপনারা তখন অনেক ছোট তাইলে Yes, sir. যখন নকিয়া মোবাইল আপনারা দেখছেন না, দেখছেন নকিয়া মোবাইল? জি স্যার। হয়তোবা ছোটবেলা জি, খেলতে স্যার। পারেন মোবাইল দিয়ে, নকিয়া মোবাইল দিয়ে, এমন অবস্থা হইতে পারে। নকিয়া মোবাইল হাতে হাতে নিয়ে দেখছেন এমন কজন আছেন এখানে দেখি? নকিয়া হাতে জি, স্যার। নিয়েছে? স্যার আমি আছি স্যার। Cartoon set. ওকে, ভেরি গুড। তাহলে দেখেন কিভাবে বিজন। ওকে, ভেরি গুড। তাহলে নকিয়া আপনারা দেখছেন। আচ্ছা দেখেন তো, যখন এই স্যামসাং এই এই আপনার কি আছে, এমআই, শাওমি, যত ব্র্যান্ড আছে বর্তমান মার্কেটে, ইভেন আইফোন, তখন নকিয়া, ব্লুবেরি, ওই 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 যে নাম, ওই ব্র্যান্ডের কতটা ভ্যালু ছিল চিন্তা করেন তো। ওই ব্র্যান্ড কি এখন আছে? আচ্ছা, স্যার। কেন নাই? বাংলাদেশে স্যার নোকিয়ার আমাদের ওইভাবেই নাই, অপারেশন নাই। মানে এখন যেটা আছে সেটা হলো যে প্যাডে বাতে আছে, মানে কোনোভাবে মানে হ্যান্ড টু মাউথ আছে, বাট নকিয়া নাম যে ব্র্যান্ড রেটিকেট হয়েছে ছিল, আর কি। নকিয়ার যে মার্কেট শেয়ার ছিল, নকিয়া যেই পজিশনে ছিল, নকিয়া নাম্বার 1-2 তে ছিল, বাট এখন এটা নাই, ওইটাতে নাই। রিজনটা কি? রিজনটা হচ্ছে সে
রাইট টাইমে R&D করে নাই। R&D না করার ফলে যে সে যে প্রোডাক্টটা, যে এই যে আইফোন প্রত্যেক বছর বছর একটা ভার্সন বের করে, কেন প্রত্যেকটা ভার্সন বের না করলে কি হইতো? প্রত্যেকটা ভার্সন তাহলে বের না আস্তে করলে আস্তে কি খারাপ হতো? হতো। তাহলে এই জায়গাটা অন্য কেউ নিয়ে নিত। তো সে কন্টিনিউয়াসলি যে ইভলভ করতেছে না নিজেকে উইথ দ্য টাইমলি ডিমান্ড অফ দ্য পিপল, তাহলে কি সে অবসোলেট হয়ে যাবে? ঠিক একই ভাবে একটা অর্গানাইজেশনও প্রফিট কিছু কিছু খরচ আছে, যে খরচগুলা আপনার লং টার্মে আপনার অর্গানাইজেশন কোন জায়গায় যাবে সেটার উপর, এই খরচগুলো এখন করতেছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে। এটা ওয়ান অফ দ্য ভেরি কমন, যেটা হচ্ছে R&D। আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খরচ আছে কিনা আপনার, আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কোনো ইনভেস্ট করতেছেন কিনা এখন, যেটার ফলে আপনার কন্টিনিউশন অফ ইনোভেশন থাকবে, যেটার ফলে আপনার ডিজাইনে নতুনত্ব থাকবে, যেটা দিয়ে আপনি কাস্টমারকে যে অনগোয়িং ডিমান্ড, কনকারেন্ট ডিমান্ড, সেটাকে ক্যাপচার করতে পারবেন, সেটা করতেছেন কিনা আপনি রাইট নাও, সেটা ইম্পর্টেন্ট একটা এরিয়া। আর একটা কমন এরিয়া হচ্ছে যে আপনার ধরেন যে একটা মেশিন কিনছেন, ঠিক আছে, 1 কোটি টাকা দিয়ে। এই মেশিনটা ইউজফুল লাইফ জেনারেলি এটা ম্যাক্সিমাম 5 বছর ইউজ করা যাবে। এবার যদি 5 বছর ইউজ করেন তাহলে প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন কত? এটা 1 কোটি টাকা। 1 কোটি টাকা স্যার, বুক ভ্যালু না 1.5 কোটি? ডেপ্রিসিয়েশন কত প্রত্যেক বছরে? স্যার 20 লাখ। 20 লাখ। গুড। এখন আসি, যদি এই 20 লাখ হয়, সো এই 20 লাখ, আমি যদি এখন আসি, আমি হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টেন্ট, CFO এন্ড সিইও অ্যালাইন আমার সাথে। আমি বললাম যে স্যার একটা কাজ করি, এই মেশিনটা তো 5 বছর আমরা ইউজফুল লাইফ ধরছি, এই ইউজফুল লাইফটা আমি 7 বছর বা 10 বছর করে দিই, তাহলে 10 বছর করলে কত আসবে ডেপ্রিসিয়েশন? 10 লাখ পার ইয়ার। যদি 10 লাখ করে আপনি ডেপ্রিসিয়েশন দেখান, কোনো সমস্যা আছে কোনো? 10 লাখ যদি দেখেন তাহলে কি হবে, আপনার বটম লাইন কি হবে? তাহলে প্রফিট 10 লাখ, মানে এক্সপেন্স 10 লাখ কমে আসবে, প্রফিট 10 লাখ বেড়ে যাবে। তাহলে তাহলে 10 লাখ করলে তো কোনো সমস্যা নেই না? ঠিক আছে, একটা ভালো আহ, অ্যামাউন্ট আছে নাকি? হ্যাঁ, করাই যায়। করাই যায়। সবাই কি বলি, করা যায় না এটা? যে একটা মেশিন 5 বছর যাইতো, আমরা এটা ঠিক করলাম 10 বছর যাইবো, ঠিক আছে না এটা? স্যার আপাতত দৃষ্টিতে স্যার ঠিক আছে স্যার, খুব কোন প্রফিট। দৃষ্টিতে, কোন দৃষ্টিতে ঠিক নাই সেটা জানতে চাচ্ছি। কেউ বলতে পারবে টেকনিক্যালি ঠিক কোন? নাই স্যার, আফটার হ্যাঁ, হ্যাঁ, 5 ইয়ার্স। এথিক্যাল এথিক্যাল দিক থেকে ঠিক নেই স্যার। কে বলছে এটা? কেন ঠিক নাই বলুন তো একটু ক্লিয়ারলি। বিকজ আমরা প্রফিটটা বাড়িয়ে দেখাচ্ছি। না, এটা এটা তো গেছে, এটা তো চুরি করতেছেন, এটা বুঝছি, কিন্তু অন্য জায়গায় ঠিক নাই, কোন জায়গায় সেটা বলেন। বিকজ স্যার প্রফিট মেশিন ওটা 5 বছরের পরে তার চলবেই না। ভেরি গুড পয়েন্ট। দ্যাট মিনস আপনি একটা ফ্যাক্টরিতে মেশিনারি ইউজ করতেছেন, যে মেশিনারি ইউজফুল লাইফ 5 বছর। সো আপনি সুন্দর করে 5 বছরের জিনিস 10 বছরে দেখা যায় ডেপ্রিসিয়েশন চার্জ করতেছেন 10 লাখ 10 লাখ করে 50 লাখ, হোয়ারেস এটা ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে ভ্যালু হওয়ার কথা 1 কোটি। এখন আপনি যে ডেপ্রিসিয়েশন চার্জ করছেন কম, আপনি ডেপ্রিসিয়েশন কম চার্জ করলে ডাজ দিস মিন দ্যাট ওই অ্যাসেটটা 10 বছর যাবে? না স্যার, এটা নো তো নো স্যার। টাইম নষ্ট হয়ে যাবে। সো আপনি কিন্তু কম্প্রোমাইজ করে আপনি ঠিকই প্রফিট বাড়ায়া আপনি প্রফিট বোনাস নিয়ে চলে গেলেন। সো আলটিমেটলি প্রফিটটা কি কোয়ালিটি প্রফিট কিনা সেটা জাজমেন্টে হইলো না। সো এই জি না স্যার। অ্যাকাউন্টেন্ট হচ্ছে এই কাজগুলো করতে পারে। অ্যাকাউন্টিং এ IAS 8 নামে একটা স্ট্যান্ডার্ড আছে, যেটাকে আপনাকে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেশন পলিসি। সো এই এরিয়াতে ম্যানেজমেন্টকে একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে। খেয়াল করেন, ম্যানেজমেন্টকে একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে। ডিসক্রিপশন মানে বুঝেন, ম্যানেজমেন্টকে একটা পাওয়ার দেওয়া হয়েছে, যে ম্যানেজমেন্ট চাইলে, ঠিক আছে, সে একটা অ্যাসেট কয় বছর যাবে এটা সে ডিটারমাইন করতে পারে। এবং আবার এইটাকে অডিট করার দায়িত্ব দিচ্ছে আপনাদের মতো অডিটরকে। সো আপনি যখন একটা কোম্পানিতে গেছেন, এই অ্যাসেটের শিডিউল নিছেন, ওই শিডিউল নিয়ে দেখলেন যে একটা অ্যাসেট 10 বছর না 5 বছর আছে, ওই অ্যাসেটের আসলে কি মেশিনারি, কোন মেশিনারি, এটা 10 বছর যাইবো না 5 বছর যাইবো, এটা কি আপনি জানেন? আপনার সেই এক্সপার্টিস আছে নাই? আপনারা কিন্তু অডিট করতে করা লাগতেছে বেসড অন অ্যাজাম্পশন বেসিস এন্ড ম্যানেজমেন্ট যে নোটশিট করছে এটার উপর বেস করে। সো আপনি চাইলেও আপনি এখানে
অ্যাকুরেট ইন্ডিপেন্ডেন্ট ভিউ দিতে পারবেন না, কারণ আপনার নলেজ গ্যাপ আছে, আপনি ওভারঅল সিস্টেম সম্পর্কে জানেন না। আপনি যে অ্যাসেটের কথা বলতেছে, একটা ফ্যাক্টরি মেশিনারি, এই মেশিনারিটা কয় বছর যাইবো, ইভেন 5 বছরের আগে এটা অবসোলেট হয়ে যেতে পারে, হইতে পারে কিনা? নতুন টেকনোলজি আসছে, এই টেকনোলজি খায় না এখন, ঠিক আছে? এই টেকনোলজি ত্রুটি আছে, ডিফেক্ট প্রোডাক্ট বেরোয়, আছে না নাই ওই রিস্ক? আছে স্যার। জি স্যার। সো জেনারেলি প্রফিট মেকিং অর্গানাইজেশনের অবজেক্টিভ হইতে পারে না কখনো। দ্য আনসার ইজ why হইতে পারে না সেটা? দ্য আনসার ইজ সিম্পলি প্রফিট ক্যান বি ম্যানিপুলেটেড। প্রফিট ক্যান বি ম্যানিপুলেটেড। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে বের হয়ে আসে এখন নতুন আরেকটা কনসেপ্টে ঢুকছি, যেটা হচ্ছে না প্রফিট নিয়ে কথা কন যেত না, এবার কথা কইতে হইব শেয়ার হোল্ডার ওয়েলথ নিয়ে। খেয়াল করেন কিভাবে চেঞ্জ হচ্ছে। এক নাম্বার কি ছিল একদম প্রথমে 20 বছর আগে অবজেক্টিভ কি ছিল বিজনেসের? প্রফিট ম্যাক্সিমাইজেশন। সেকেন্ডে এটার ত্রুটি কি? প্রফিট প্রফিট ক্যান বি ম্যানিপুলেটেড। তাইলে মানুষজন না, তাইলে বুদ্ধারা বের করছে না এই প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ দিলে তাহলে এটা ঠিক না, তাহলে এটা নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করে দিছে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এবার আসেন যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কথা বলা আছে, মানে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন উইল বি দা অবজেক্টিভ অফ দা বিজনেস। এবার বলেন তো এখানে কোনো সমস্যা আছে কিনা নাই? কে বলতে পারবে দেখি? হু ক্যান সে দিস যে এই অবজেক্টিভে কোনো সমস্যা আছে কিনা নাই? জি স্যার, তাইলে তো কোম্পানির যে অর্গানাইজেশন যে আলাদা এন্টিটি, ওর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে না, শেয়ার হোল্ডারদের হচ্ছে। Okay. আর একটু ক্লিয়ারলি ক্লোজ টু দ্য আনসার, বাট আরো ক্লিয়ারলি জানতে চাচ্ছি কে বলবো এটা? গুড আনসার, মানে আপনার অ্যাটেম্প ঠিক আছে, আর একটু ক্লোজলি ক্লিয়ারলি বলতে হবে। কে বলতে পারবে দেখি? বিজন? জি স্যার। বলা যাবে না? কি আপনার কি মনে হয়? আপাতত মাথায় কিছু আসতেছে না এই বিষয়ে। হ্যাঁ, আপাতত মাথায় কিছু আসতেছে না এই বিষয়ে। ওকে ওকে গুড। ওকে, ডিপার্টমেন্ট জুনিয়র লাজিনা Safrin, yes. Can you say anything on this? Anybody else who can say on this? Shareholder wealth maximization এর প্রবলেমটা কোন জায়গায়? ও যেটা বলছে এটা ক্লোজ টু দ্য আনসার বাট অ্যাকুরেট না। যেটা হচ্ছে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে আমরা কিছুক্ষণ পরে দেখবো যে একটা বিজনেসে কারা কারা মানে শেয়ার হোল্ডারই শেষ নাকি না আরো পার্টি আছে। একটা বিজনেসে শেয়ার হোল্ডারই মূলত নাকি না আদার পার্টি আছে কানেক্টেড, যারা ইন্টারেস্ট আছে। কথা বুঝেন না মনে হয় আমার। বলতে চাচ্ছি যে একটা অর্গানাইজেশনের স্টেক আছে এমন শুধুমাত্র কি শেয়ার হোল্ডার না আদার পার্টি আছে জড়িত অর্গানাইজেশনের সাথে? স্যার আদার পার্টিও আছে, ইভেন ওই বিজনেসের কনজিউমাররাও তো ওই বিজনেসের স্টেক হোল্ডার। ভেরি গুড আনসার। তাইলে আমরা যে বলতেছি আমাদের অবজেক্টিভ শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, তাহলে এটাতে ত্রুটি আছে না নাই? আছে স্যার স্যার। কিছুটা তো আছেই। তাইলে কি হইলো, আপনি শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে গিয়া গভর্নমেন্টের ট্যাক্স কম দিয়ে সেটা আপনি প্রফিট বাড়ায় দিলেন। শেয়ার হোল্ডার তো ওয়েলথ ম্যাক্সিমাইজ হইলই। আপনি ঠিক মতো যে সাপ্লায়ার আছে অন টাইমে পেমেন্ট না করে আপনি ডেফার করে করে আপনি ইন্টারেস্ট সেভ করলেন, আপনার তো প্রফিট ম্যাক্সিমাইজ হইলই। তাহলে এটা কি কারেক্ট অ্যাপ্রোচ? ট্যাক্স কম না দিলেন, না স্যার। আপনি না স্যার। রেগুলেশন ফাঁকি দিলেন, আপনি যেটা যেটা মানে ধরেন যে সোসাইটিকে ভেজাল পণ্য দিলেন, আপনি বুঝতেছেন যে না ঠিক আছে শেয়ার হোল্ডার অবজেক্টিভ মানে ওয়েলথ ম্যাক্সিমাইজ হচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ, এটাও তাহলে রাইট অ্যাপ্রোচ না। সরি, তাহলে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন তো রাইট অ্যাপ্রোচ না, মানে রাইট অবজেক্টিভ না বিজনেসের।
হুম। সো এই জায়গা থেকেও এটা কি, এটার প্রবলেমটা কি, এটার প্রবলেমটা হচ্ছে দিস ইজ অনলি শেয়ার হোল্ডার সেন্ট্রিক। দিস ইজ হোয়াট শেয়ার হোল্ডার সেন্ট্রিক। সেন্ট্রিক। শেয়ার হোল্ডার সেন্ট্রিক কোনো কিছু তো হইতে পারে না একটা বিজনেসের অবজেক্টিভ। কারণ একটা বিজনেস যারা ল্যান্ডার, যারা লোন দিছে, তারাও তো কোম্পানি দেখবে যে কোনো কোনো কোম্পানিতে 80% হচ্ছে ল্যান্ডারের টাকা দিচ্ছে। তাহলে আলটিমেটলি এটার অবজেক্টিভ কার? ল্যান্ডারদের স্টেক আছে না নাই? অ্যাজ এন এমপ্লয়ি আপনারও আছে যে আপনার বেতন ঠিক মতো না দিয়ে আপনাদের গাদার মতো খাটায় নিচ্ছে, 3 জনের কাছে একজনের করায় নিচ্ছে। তাহলে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজ হলেই তাহলে তো আলটিমেটলি কে ডিপ্রাইভ হচ্ছে? এমপ্লয়ি ডিপ্রাইভ হচ্ছে। তাহলে কি শুধুমাত্র শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন একটা অর্গানাইজেশনে কি হতে পারে না? গোল হইতে পারে না Main স্যার। objective হওয়া possible না। হইতে পারে না। তাহলে এটার প্রবলেম পাইছি না পাইছি না? Yes, পাইছি sir, স্যার। পাওয়া গেছে। তাইলে তাইলে এমন একটা, তাহলে দেখেন যে এই যে বোদ্ধারা, বিজনেস বোদ্ধারা, তারা এটা বিপদে পড়ে গেছে যে না, আগে ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটারও সমস্যা। এবার শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কইতেছে না, এটাতে তো অনেক পাপি যেতে উঠতেছে। এই কি কয়, আমার স্যালারি ঠিক মতো দেয় না অন টাইমে, রেমুনারেশন ঠিক মতো দেয় না, যে টাকা ডিজার্ভ করি সেটা দিচ্ছে না। ব্যাংক বলতেছে যে আমি লোন দিয়ে রাখছি, আমার লোন পরিশোধের খবর নাই, দেউলিয়া করে ভালো রাখছে। আমারে বলতেছে যে গভর্নমেন্ট বলতেছে যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তাহলে কি এটা হইলো? এটা কি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হইলো? তাহলে থার্ডে আইসা No, sir. এখন যেটা চলতেছে মার্কেটে, যে অবজেক্টিভ, সেটা হচ্ছে ডুইং বিজনেস সাস্টেনেবলি। অবজেক্টিভ কি এখন? সাস্টেনেবল বিজনেস গ্রোথ। অবজেক্টিভ কি? সাস্টেনেবল বিজনেস সাস্টেনেবল। গ্রোথ। Sustainable business growth. আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করবো 9:30 পর্যন্ত, মাঝখানে কোনো ব্রেক হবে না, ঠিক আছে? ইজ দিস ওকে টু অল অফ ইউ? কারণ রাতে ব্রেক দিয়ে আবার Okay, sir. রিজয়েন করে টাইম চলে যাবে। জি স্যার, ঠিক Okay. আছে। ওকে টু অল অফ ইউ, রাইট? ওকে। সো যে কথাটা বলতেছিলাম যে অর্গানাইজেশনে কি হইলো, তাহলে যে সাস্টেনেবল বিজনেস গ্রোথ বা ডুইং বিজনেস সাস্টেনেবলি, এই সাস্টেনেবল কথাটা কি? এই বর্তমানে মডার্ন ডে বিজনেস কনসেপ্টের যতগুলা, কি বলে এটাকে, মানে ভেগ ওয়ার্ড আছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে সাস্টেনেবিলিটি। মানে জেনেরিক কথাবার্তা। জেনেরিক কথাবার্তা কি? হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? ক্যান এনিবডি সে? এনিওয়ান? স্যার টেকসই স্যার, মানে লং টার্ম থাকা। রাইট। লং টার্ম থাকে। আরেকটু ক্লিয়ারলি যদি বলি, কি বলা যায় এটাকে? Sir, sustainability definition ঠিক মনে নাই, বাট সাস্টেনেবল বিজনেস বলতে আর কি মেন যে তিনটা পিলার, ইকোনমিক্যালি, এনভায়রনমেন্টালি এন্ড সোশিয়ালি একটা বিজনেস মানে ফিট কি না সেটা মানে ডিফাইন করে সাস্টেনেবিলিটি দিয়ে। স্যার, এটা হচ্ছে মেইনলি লং টার্মে টিকে থাকার যে ক্যাপাবিলিটি একটা বিজনেসের, আর একটা Right, very good. ব্যালেন্সিং এর মাধ্যমে মানে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ইকোনমিক্যাল একটা ব্যালেন্স মেইনটেইন করবে। সো আমরা যদি আর একটু ক্লিয়ারলি বলি, হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? সাস্টেনেবিলিটি মানে হচ্ছে বেসিক্যালি ডুইং এনিথিং উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন। মনে থাকবে? এটা এখানে বলা আছে, স্লাইডে আছে, কথা কি? সাস্টেনেবিলিটি মানে কি? ডুইং whatever, doing এনিথিং business, উইদাউট doing anything without compromising the future generation. ধরেন যে আপনি ধরেন কিবোর্ডস ফ্যাক্টরিতে কাপড় বানাচ্ছেন, বাংলাদেশে মেইন এক্সপোর্টের যে জিনিস আরএমজি। সো আপনার আরএমজি যে ওয়েস্টেজ বা যে র মেটেরিয়াল ইউজ করতেছেন, ঠিক আছে? সো র মেটেরিয়ালে হইতে পারে সেটা কটন, হইতে পারে সেটা ফুয়েল, হোয়াট এভার উই আর ইউজিং, এটা এমন ভাবে ইউজ করা যাবে না যাতে করে ফিউচার জেনারেশনের কাছে কোনো কিছুই থাকলো না, তাহলে তারা একটা বিপদে পড়বে। এটা কোনো সাস্টেনেবল ওয়ে না যে যা আছে সব একবারে ইউজ করে ফেলা ফিউচার জেনারেশন। আমাদের তো ওভারঅল পৃথিবীতে কোনো কিছুই কিনা আনলিমিটেড নাই। আপনি এটা জানেন তো? পৃথিবীতে কোনো Yes, sir. কিছু স্যার। আনলিমিটেড নাই। জাস্ট পিপল ক্যান চেঞ্জ দ্য ফর্ম।
ঠিক আছে, পিপল ক্যান চেঞ্জ দ্য ফর্ম অফ এনার্জি বাট পিপল ক্যান নট রিজেনারেট দ্য এনার্জি। কারণ আমরা জানি এটা যে অল কাইন্ড অফ এনার্জি অ্যান্ড পাওয়ারের মেইন সোর্স কোনটা? সান, সূর্য। লাইট। ভেরি গুড। সো আমরা কিন্তু পিপল চাইলেও কিন্তু কোনো এনার্জি জেনারেট করতে পারে না, পিপল ক্যান অনলি ট্রান্সফর্ম দ্য এনার্জি। সো এখানে যে জিনিসটা কথা বলতেছে সাস্টেনেবিলিটিতে, যে আমরা এমন ভাবে বিজনেসে ন্যাচারাল রিসোর্স বলি যাই আছে ইউজ করব যাতে করে ফিউচার জেনারেশন ইম্প্যাক্টেড না হয়, ফিউচার জেনারেশনকে যত যত মানে ইনটেক রাখা যায়, কম্প্রোমাইজ করা যাবে না। ফিউচার জেনারেশনের ইম্প্যাক্ট হবে এমন কোনো কিছু এখন করা যাবে না। তাহলে আমি বলি যদি, তাহলে তো ভাই আমার প্রোডাকশন বন্ধ করে রাখতে হবে, কারণ প্রোডাকশন করলে ওয়েস্টেজ হবে, ওয়েস্টেজ হলেই তো ফিউচার জেনারেশন এনভায়রনমেন্টের এফেক্ট হবে। সেটা কি করতে পারবো আমরা? কথা বুঝে নাই? তাহলে এটা কি করা না যাবে? স্যার, তাহলে ওয়েস্ট প্রোডাকশন বন্ধ করে ম্যানেজমেন্ট, রাখলে তাহলে ওয়েস্ট মানুষজন কি ম্যানেজমেন্ট করবে? করার জন্য আর&ডি খাবে করতে কি? হবে। রাইট। সো এই জন্যই সাস্টেনেবিলিটিতে কোনো সিলিং দেওয়া নাই। সাস্টেনেবিলিটিটা হচ্ছে একটা জাজমেন্টাল জিনিস। সাস্টেনেবিলিটিটা হচ্ছে একটা একটা রিলেটিভ মেজার, এক একজনের কাছে এক এক রকম। কথা বোঝা গেছে? ধরেন যে একটা অর্গানাইজেশন নতুন, তার জন্য সাস্টেনেবিলিটি, আর ধরেন এফএমসিজি তে ইউনিলিভার আছে, ইউনিলিভারের সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ আর একটা নতুন একটা ইন্ডাস্ট্রিতে এফএমসিজি তে আসছে তার সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ এক হবে? কারণ তো তার তো সাস্টেনেবিলিটি মানে ইমপ্লিমেন্ট করার ক্যাপাসিটি তো নাই। তো এই জন্য এটা একটা রিলেটিভ মেজার। এটা এমন না যে না এটাই একটা বাইবেল, এই ওয়েতে করলেই সাস্টেনেবল, এই কথা কোথাও বলা নাই। আমি যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ সহকারে শুনেন, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনারা দেখবেন যে অনেক কিছু বই পড়বেন, বই তো পাবেন না, প্লাস হইতেছে যে হায়ার লেভেল স্টাডিতে আপনারা স্টাক হয়ে যাবেন। যদি কনসেপচুয়ালি যত শার্প আপনার জন্য সিএ প্রসিড করা তত ফাস্টার হবে। কারণ সিএটা জেনারেলি এখন এমন হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি নট অনলি সিএ বাট অলসো অল কাইন্ড অফ প্রফেশনাল ডিগ্রি এআই আসার ফলে একটা মারাত্মক ধাক্কা খাইছে। কেন ধাক্কা খাইছে আমি বলি, আপনি এআই দিয়ে এখন সবকিছু করতে পারেন, তাহলে হোয়াই পিপল শুড হায়ার ইউ? পিপল উইল অনলি হায়ার ইউ যখন আপনি তাকে ডিসিশন মেকিং ক্যাপাসিটি আপনার আছে, আপনি ইনস্ট্যান্ট ডিসিশন মেক করতে পারবেন, আপনি বলতে পারবেন যে না ঠিক আছে এটা রাইট এটা রং। যেটা এআই দিয়ে করতে গেলে এই সিচুয়েশনে ফালাইতে গেলে অনেক সিমুলেশন করা লাগবে, যেটা আপনার থেকে কোম্পানি পাবে। সো বর্তমান যুগে যদি কনসেপচুয়ালি ক্লিয়ার না হন, আপনার সিএ ডিগ্রি দিয়েও কাজ হবে না যদি আপনি কনসেপচুয়ালি সলিড না হন, যদি আপনি কোয়ালিটি না থাকে। আমি আপনার এক্সাম্পল একটা বলি জাস্ট, বাংলাদেশে যতগুলো প্রফেশনাল ডিগ্রি আছে সবগুলো প্রফেশনাল ডিগ্রি প্রফেশনাল একসাথে করলেও টপ টায়ারে ম্যাক্সিমাম বিলং করে 50 জন। গট মাই পয়েন্ট? সো প্রাইভেট মার্কেটে এই প্রাইভেট সেক্টরে ম্যাক্সিমাম 50 জন প্রফেশনাল আছে যার অ্যাকসেপ্টেবিলিটি কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের আছে। এই 50 জনের ডিমান্ড চিন্তা করেন মার্কেটে কতটুকু ভার্সেস আদার প্রফেশনাল ডিগ্রি, একই ডিগ্রি, একই ইনস্টিটিউটের ডিগ্রি, আকাশ পাতাল পার্থক্য আছে। ঠিক আছে, একই জন একই সাথে পাশ করছে, সে কই চলে গেছে আপনি কই রয়ে গেছেন, এমনও হবে। সো আমি এই কিন্তু জিনিসগুলো স্যার ডিগ্রিটা তো সেমই নিছে, তো পড়াশোনাটা তো সেম করেই পাস করছে, তাহলে ডিফারেন্সটা কোথায় থেকে যায়? ডিস্টেন্সটার জায়গাটা হচ্ছে কোয়ালিটি, ডিস্টেন্সের জায়গাটা হচ্ছে ডেলিভারি, ডিস্টেন্সের জায়গাটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, ডিস্টেন্সের জায়গাটা হচ্ছে ওয়ে অফ কমিউনিকেশন। লাইক আপনি ধরেন, আমি একটা জাস্ট এক্সাম্পল বলি, ধরেন বাংলাদেশের মার্কেটে এখন প্রচুর ইন্ডিয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল এজ শ্রীলঙ্কান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। আপনারা কি সেটা জানেন? জানেন না। সো না, স্যার। বাংলাদেশে ধরেন যে আমি যে অর্গানাইজেশনে কাজ করি এখানে বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি আরেকজন আছে। সো ওভারঅল এখানে সব শ্রীলঙ্কান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল। সিমিলারলি বাংলাদেশে এই চিত্রটা অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, যে ইন্ডিয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শ্রীলঙ্কান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইভেন পাকিস্তানি কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মার্কেটে ক্যাপচার করে রাখছে। সো বেসিক্যালি তাদের সাথে কিন্তু আপনাকে কম্পিট করে যেতে হবে, মানে এটা কোনো অপশনই নাই। আপনি আইসা বলবেন আমি বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই সেই, লাভ নাই। আপনি কোয়ালিটি দিয়ে পারফর্ম করে আপনাকে উপরে উঠতে হবে, এটার কোনো অপশনই নেই।
সো আপনি যখন আপনার কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস লেভেলে না নিতে পারবেন, আপনি টুডে টুমোরো আপনার জন্য মানে টাফ ডে আসতেছে। সো এই জন্য আমি বলি যে যারা মনে করেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা যাই হোক কোয়ালিটি ড্রিভেন যাইতে হবে। সো যে কথাটা বলতেছিলাম, ধরেন যে একটা মিটিং এ 5 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সিইও আছে, বোর্ড আছে। সো কখন আপনি এই ফোরামে থাইকা আপনাকে পারফর্ম না করে কোনোভাবে কি উপায় আছে যে আপনি বলবেন যে আমি বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশে বাড়ি, আমার প্রায়োরিটি দাও, বলতে পারবেন? আপনি না কথা স্যার। বলতে হবে, আপনাকে কোয়ালিটি দিয়ে এটাকে প্রুফ করে নিতে হবে, আপনাকে পারফরমেন্স দিয়ে সেটাকে ইলাস্ট্রেট করতে হবে যে না ইউ আর ক্যাপাবল দেন আদার্স। দিস ইজ দ্য টাইম, যে এই টাইমে আমরা এন্টার করছি অলরেডি। এই টাইমটা খুবই টাফ একটা টাইম। এআই এর যুগে মানুষজনের জন্য 2 জন শ্রেণীর মানুষ খুব ঝামেলায় পড়বে। একটা হচ্ছে যে যে এআই এর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট সেটা, আরেকটা হচ্ছে যে এআই ধারে কাছেও নাই। ইন বিটুইন যারা আছে তারাই সবচেয়ে ভালো পারফর্মার হবে, মার্ক মাই ওয়ার্ড। 2টা লোক ঝামেলা পড়বে, মানে 2 শ্রেণীর লোক ঝামেলায় পড়বে। একটা হচ্ছে যে যে সব এআই দিয়ে করতে যাবে, যে ব্রেন ইউজ করবে না, নিজের ব্রেন এআই সুপার পাওয়ার মনে করবে, সে ঝামেলায় পড়বে। আরেকটা হচ্ছে যে এআই ধারে কাছেও না, সেও ঝামেলা পড়বে। এআই কে আপনি অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট টুল হিসেবে ইউজ করবেন, যেখানে এআই আপনাকে হেল্প করবে ইন ইউর ডে টু ডে ওয়ার্কস, বাট ইটস নট লাইক দ্যাট যে এটা আপনাকে রিপ্লেস করতে পারবে। সো এআই আপনাকে যেটা করবে, আপনাকে মাল্টিপল অপশন দিবে, যে আপনাকে আজকে আপনি চ্যাট জিপিটি যান, ক্লাউডে যান, ঠিক আছে, আপনি আদার এআই যেগুলো আছে, ঠিক আছে, নোটবুক এলএমে যান, যেই ধরনের এআই টুলস আজ থাকুক না কেন, এই এআই টুলস গুলো আপনার লাইফটাকে ইজিয়ার করার জন্য আসছে, নট টু রিপ্লেস। বাট আপনি যদি এটাকে ইউজ না করেন, আপনাকে আপনাকে রিপ্লেস করে ফেলবে। গট মাই পয়েন্ট? সো যে কথাটা বলতেছিলাম, এই যে টপ টায়ারের 50 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলি বা 50 জন প্রফেশনাল আছে বলি, শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, এখানে বাইরের কিছু মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না অন্য প্রফেশনাল এমনও লোক আছে 8-10 জন। সো এই 50 জনের মধ্যে যদি ধরেন 40 জন ফর এক্সাম্পল আইসিএবি মেম্বার, আপনারা ওই 50 জনে থাকতে চান নাকি না জেনারেল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে চান? সেটা হচ্ছে যে এই যে বললাম আপনাদের কাছ থেকে অনেকে আছে ভিশন শুনতে চাইছি আমি, বাট ভিশনে আমি ওই ধরনের ভিশন কারোর থেকে শুনি নাই। হইতে পারে সেটা ভেরি আর্লি ফর অল অফ ইউ, আবার একটা হইতে পারে যে আপনাদের ওই পর্যন্ত লেন্সই নাই, দুটা হইতে পারে। সো এটা আপনাদের জন্য ভেরি আর্লি। অবভিয়াসলি আপনারা যখন ফার্মে যাবেন আরো ম্যাচিউর হবেন, আরো কিছু শিখবেন। সো আই হোপ ইউ উইল চেঞ্জ। বেসিক্যালি আপনারাই তো নেক্সট জেনারেশন, আপনারাই তো মার্কেটে যাবেন আজকে থেকে 5 বছর পরে বা 10 বছর পরে, আপনারাই রাজ করবেন। আপনাদের মধ্যে থেকে কেউ সিইও হবে, কেউ সিএফও হবে। সো টাইম ইজ ইয়োর্স, আপনাকে ওইটাকে এমব্রেস করতে হবে, ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। ওই চ্যালেঞ্জ যতদিন আপনি না নিবেন, আপনি আমরা আপনাদের সময় যখন ক্লাসে আসতাম, যেটা বললাম যে পার্টিকুলারলি ওই ক্লাস টিচার সম্পর্কে অ্যানালাইসিস করে আসতাম, যে ওই টিচার বেসিক্যালি সার্টিফিকেট লেভেলে যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে ভালো কোর্সের টিচার কে, ওই স্যারের ক্লাসের জন্য সবাই বসে থাকতো, ঠিক আছে। সো সিমিলারলি আপনাদেরকে যেটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইচ এন্ড এভরি পসিবল অপরচুনিটিস ক্যাপচার করতে হবে। ইটস নট লাইক দ্যাট আপনি ক্যাপচার করেন নাই বলে অন্যজন ক্যাপচার করবে না। আপনি যেটা করেন নাই সেটা অন্যজন এটাকে মোস্ট ইউজ করতেছে। সো আপনি যদি বর্তমান যুগে এসে এআই ইউজ না করেন পড়াশোনার ক্ষেত্রে, তাহলে আপনি পিছিয়ে যাবেন। সিম্পল। কারণ আপনি যেটা দেখতেছেন যে যে জিনিসটা বুঝতেছেন না, কেউ নাই, রাত 12টা 1টা 3টা 4টা এআই কে দিয়ে দেন, এআই আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, খুব ইজিলি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছে। সো রাইট নাও আপনি যদি বলেন যে না আমি এই জিনিসগুলো আমি জানি না, তার মানে আপনি পিছিয়ে আছেন। সিমিলারলি আমি আপনাদেরকে বলি যে ওভারঅল আপনাদের আহ সবাই তো এক ক্যালিবারের হয় না, এটা অ্যাকনলেজেবল। বাট আপনাকে আপনার এফোর্টসে, যার ক্যালিবার একটু কম, তাকে এফোর্টসে বাড়াই দিয়ে ওটাকে ফাইন টিউন করে নিতে হবে, আদারওয়াইজ আপনারা পিছিয়ে যাবেন রেসে। সো যেটা বলতেছিলাম এখানে, যে অর্গানাইজেশনের জেনারেলি লাস্ট অবজেক্টিভটা কি, বর্তমানে যে অবজেক্টিভ সেটা কি, ডুইং বিজনেস সাস্টেনেবিলিটি। ডুইং বিজনেস সাস্টেনেবিলিটিতে সাস্টেনেবিলিটি ডেফিনেশনে কি শিখলাম আমরা, যে ডুইং বিজনেস উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ইয়েস স্যার। কারো কি কোশ্চেন আছে? এটাতে কোনো কোশ্চেন নাই, ভেরি গুড। এবার না আসি স্যার। সেকেন্ডারি অবজেক্টিভে। বেসিক্যালি সেকেন্ডারি অবজেক্টিভটা
1000টা অবজেক্টিভ থাকতে পারে, ঠিক আছে? মার্কেটে এত শেয়ার নেওয়া, ঠিক আছে, মার্কেটে নাম্বার 1 হওয়া, নাম্বার 3 হওয়া, ঠিক আছে, সেলস এত হওয়া, ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটি বাড়ানো, 100টা অবজেক্টিভ থাকতে পারে। বাট এই সবগুলো অবজেক্টিভ কোনটার সাথে কানেক্টেড? ওই মেইন সাস্টেনেবিলিটি অবজেক্টিভের অ্যাসেট সাস্টেনেবিলিটি সাস্টেনেবিলিটি। অবজেক্টিভের সাথে। ভেরি গুড। আপনি যাই করেন, ঠিক আছে, লাভ নাই। ওই আপনার বটম লাইন ওইটাই। বটম লাইন কোনটা? আপনি প্রফিট বাড়ায় ফেলবেন, এত টাকা প্রফিট অ্যাচিভ করবেন, নাম্বার 3 তে যাবেন, 2 তে যাবেন, লাভ নাই। ধপাস করে পড়তে 1 সেকেন্ডও লাগবে না যদি আপনি সাস্টেনেবল ওয়েতে ব্যবসা না করেন, যদি আপনি কাস্টমারকে ঠকান, যদি ভেজাল পণ্য বিক্রি করেন, যদি এমপ্লয়ি স্যালারি ঠিক মতো না দেন, ঠিক আছে, সো সাস্টেনেবল না, এগুলা টিকবে না, ঠিক আছে? কোনো না কোনো সময় আপনি কোলাপস করবেন, কোনো না কোনো সময় আপনাকে ধরবে। সো যখন ধরবে তখন শাটডাউন। আপনি এনবিআর এ ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, এনবিআর সিলগালা করে দিল কোম্পানি, হইতে পারে না এমন? ইয়েস স্যার। সো ওভারঅল বিজনেসে আমরা যেটা অবজেক্টিভ জানি সেটা হচ্ছে যে মডার্ন ডে কনসেপ্ট, এটা ইভলভ হচ্ছে, এটা আরো মানে ভেরি ফাস্ট ইভলভ হচ্ছে এখনকার যুগে। আপনি দেখবেন যে আমরা জেনারেলি আগে জানতাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পার্ট, এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে এটা ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ চলে গেছে। কেউ বলতে পারবেন হোয়াট ইজ কল্ড ইন্টিগ্রেটেড রিপোর্টিং? স্যার সাস্টেনেবল রিপোর্ট সহ সাবমিট করা ওইটা কি ইন্টিগ্রেটেড রিপোর্টিং? রাইট, সাস্টেনেবল রিপোর্ট আছে, কর্পোরেট গভর্নেন্স রিপোর্টিং আছে, সো গভর্নেন্স রিপোর্ট। অল ইন সবগুলা একসাথে এটাকে ইন্টিগ্রেটেড রিপোর্টিং বলে, ঠিক আছে? সো ইন্টিগ্রেটেড রিপোর্টিং মানে হচ্ছে নট অনলি সাস্টেনেবল, মানে ইয়ে না, কি বলে এটাকে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং না, সাথে ফাইন্যান্সিয়াল রিপোর্ট। সাস্টেনেবিলিটি রিপোর্টে আছে, কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট আছে, সবগুলো রিপোর্টকে একসাথে ইন্টিগ্রেটেড রিপোর্টিং বলে। আচ্ছা, এটা হচ্ছে যে এটা মাইন্ড ম্যাপ বই থেকে নেওয়া। প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের অবজেক্টিভে সবার উপরে আছে ওনার্স, মানে মেন বেনিফিশিয়ারিজ, মেন যারা আলটিমেট বেনিফিট গেটার। আর নন প্রফিটে আছে পাবলিক বেনিফিশিয়ারিজ, মানে যাদের জন্য এটা করা। ধরেন যে এনজিও এটা করা হয়েছে, এনজিও করা হয়েছে আন্ডার প্রিভিলেজ লোককে সার্ভিস দেওয়ার জন্য। বাট এনজিও তো কি আছে, ঝামেলা আছে। এনজিও ঝামেলা কি? এনজিও ঝামেলা হইতেছে, এনজিও ধরেন যে বদমাইশের বাচ্চাগুলো গরিব লোকের অসহায়তার সুযোগ নিয়া তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়া ঋণের ইন্টারেস্ট চার্জ করে 30%। তাহলে আলটিমেটলি আপনি তারা কি সহযোগিতা করতেছেন নাকি না তারে আপনি বিপদে ফেলতেছেন? কি করতেছেন বলেন? প্রবলেমটা বুঝছেন? বিপদেই এনজিও, ফেলাইতেছে দিন কোন শেষে। এনজিও নাই বাংলাদেশে যাদের ইন্টারেস্ট রেট লেস দেন 20%। কথা বোঝা গেছে? সো ওই এনজিও আলটিমেটলি, এনজিও নামে এনজিও, আলটিমেটলি এটার পিছনে এই যে সব হচ্ছে যে ধরেন যে এগুলো হচ্ছে যে টাকা আয়না লুটপাট করে খাওয়া ছাড়া কিছুই না। ম্যাক্সিমাম, সবাই এমন না, ইন জেনারেল। কারণ আমি যেটা দেখতেছি আমার চোখে, ইন্ডিপেন্ডেন্ট চোখে আমার কাছে মনে হচ্ছে যে না, এনজিও গুলা যেইভাবে নিজেকে অ্যাডভার্টাইজ করে যে একবারে গরিব দোস্তরে ফাটাই ফেলতেছে, ওই যে প্রফেসর ইউনুসের মতো, ঠিক আছে, আর হ্যাঁ তাদের ইম্প্যাক্ট আছে সোসাইটিতে, বাট এই ইম্প্যাক্টটা আরো বেটার ওয়েতে করা পসিবল, এটা আরো রিফাইন্ড ওয়েতে করা পসিবল। আপনি যদি সাহায্য করেনি তাহলে তার সহজ শর্তে ঋণ দেন, ইন্টারেস্ট রেট লেস দেন 10%, মানে মার্কেট রেট থেকে কম করেন, কারণ তার তো 10% বেশি প্রফিট করার ক্যাপাসিটি নাই। ভাই আপনি কোটি কোটি লোকের মানে টাকা ঋণ দিতেছেন, দেউলিয়া হয়ে যাচ্ছে, এটা কোনো খবর নাই। অথচ একটা কৃষক ঋণ নিতে গেলে তার 14টা ঝামেলা, ঠিক আছে? একজন জেনুইন ব্যবসা মানে উদ্যোক্তা, এন্টারপ্রেনার ইয়ুথ এন্টারপ্রেনার, সে ব্যাংক থেকে ফান্ড নিতে গেলে প্রবলেম, 1000টা প্রবলেম। কেন? তাহলে আপনি তো আলটিমেটলি এনজিও কোন জায়গায় কাজ করতে পারে? এনজিও ওই জায়গায় কাজ করতে পারে যে জায়গায় লোকজনের ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ার রিমুভ করে। অবভিয়াসলি রিস্ক আছে, বাট ওই রিস্কটাকে কনসিডার করেই তো আপনাকে, আপনি তো এনজিও, আপনার তো প্রফিট ম্যাক্সিমাইজ করা অবজেক্টিভ না, তাহলে আপনি কেন ওই রিস্কটাকে ফ্যাক্টর করে আপনি যাদেরকে ঋণ দিচ্ছেন তাদেরকে আপনি 20%, 25% ইন্টারেস্ট চার্জ করবেন? দ্যাট ইজ নট জাস্টিফাইড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড ইন জেনারেল দিস ইজ নট কারেক্ট। যে আপনারা এনজিও নামে যা করতেছেন, নন প্রফিট অর্গানাইজেশন বলে ইন্টারেস্ট চার্জ করতেছেন 20% বা 30%। সো এটা আলটিমেটলি যে কার উপর চার্জ করতেছেন? একটা রিক্সাওয়ালা, ঠিক আছে, আপনার থেকে কিস্তি নিয়ে রিক্সা কিনতেছে, সে রিক্সা চালায় আপনার কেমনে 30% অ্যানুয়াল ইনকাম দিবে, প্রফিট দিবে? ইজ দিস জাস্টিফাইয়েবল? স্যার ওদের লজিকটা কি এত বিগ অ্যামাউন্ট ইন্টারেস্ট নেওয়ার?
হ্যাঁ, এটা কারণ আছে। এটা কারণটা হচ্ছে ওরা যে লজিকটা দেখায় সেটা হচ্ছে যে ওরা মনে করে যে আমরা তো খুব হাই গরিব লোক রেটিং দিতেছি, এখন ওইখানে ডিফল্ট হওয়ার চান্স হাই। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। হাই রিস্ক। হাই রিস্ক, তো তারা ওই রিস্কটাকে ফ্যাক্টর করে তারা ক্যালকুলেশন করে যে না, যদি কোনো সচ্ছল ব্যক্তির ঋণ দিতাম তাহলে 12%, আর কোনো গরিব লোকের ঋণ দিতে গেলে তার তো কোনো কিছু নাই, তার লেগে ইন্টারেস্ট 24%। ঋণ দেবো 24% ইন্টারেস্ট রেটে, আর যদি ঋণ পরিশোধ না করতে পারে ঘর তুইলা চাল খুলে নিয়ে আমু, তাহলে গরু বাছুর যা আছে তা নিয়ে আমু। ইন দ্যাট কেস এই জায়গায় নন প্রফিট জিনিসটা আসলো কি জন্য, মানে এটা তো পুরো ফুললি প্রফিট। এগুলো তো বললাম যেগুলো যে মানে আলটিমেটলি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। বেসিক্যালি বাংলাদেশে যত এনজিও আছে, এনজিও মাইক্রো ফাইন্যান্স, এটাকে এই মডেলটাকে মাইক্রো ফাইন্যান্স বলে। কি বলে এটাকে? যে মাইক্রো মডেলটার কথা ফাইন্যান্স। বললাম এটাকে মাইক্রো ফাইন্যান্স মডেল বলে। বেসিক্যালি এনজিওর মেন কাজ হচ্ছে মাইক্রো ফাইন্যান্স করা, সহজ শর্তে ঋণ দিবে 20% 25% রেটে। সো আলটিমেটলি এটার মেন ইম্প্যাক্ট থেকে পিপল উপর বার্ডেন বেশি, পিপল আর সাফারিং এ লট ডিউ টু দ্যাট রেট। অ্যান্ড মানুষজন যেটা হয়েছে দেখেন, সহজ শর্তে ঋণ নেওয়ার ফলে একটা জিনিস যেটা হয়েছে, যারা বেসিক নিড যারা আছে তারা তো পাচ্ছে, যাদের ধরেন যে ওই যে ঋণ পরিশোধ করার ক্যাপাসিটি নেই তারাও ঋণ নিয়ে স্টাক হয়ে যাচ্ছে, কারণ অ্যাভেলেবিলিটি, লোকজন সহজ শর্তে ঋণ দিচ্ছে, কেন কি তার কেপিআই আছে, ঋণ তো কোটা ফুলফিল করতে হবে, সে প্রচুর পরিমাণ ফান্ড নিয়ে রাখছে, ফান্ড যদি ঋণ না দেয় তাহলে ফান্ড নিয়ে যাবে তুইলা। সো প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে ইচ এন্ড এভরি স্কোয়ার্স আর করাপ্টেড, নট প্রপার মনিটরিং এর অভাবে, প্রপার সিস্টেমের অভাবে, সৎ লোকের অভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার এই ধরনের ঝামেলা। শুধুমাত্র আপনি ব্যাংক, আপনি এনজিও কথা বলতেছেন, ব্যাংকের অবস্থা দেখেন আরো খারাপ অবস্থা। সো এই জিনিসগুলো বেসিক্যালি প্রপার গভর্নেন্স এর অভাবের কারণে এগুলা, এটা হবে, এটা কন্টিনিউশন আলটিমেটলি আপনার আমার জীবদ্দশা চলবে। বাংলাদেশে কখনো চেঞ্জ হবে বলে আমি মনে করি না রাইট নাও। আমি দেখতেছি না আমার জীবদ্দশা এটা হবে, ইভেন নেক্সট জেনারেশন জীবদ্দশা বাংলাদেশ চেঞ্জ হবে না, কারণ আমরা চেঞ্জ করার জন্য প্রপার লিডার পাই নাই। দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একজন সৎ, যেমন মালয়েশিয়ায় মাহাতির মাহমুদ ছিল একজন লিডার, সিঙ্গাপুরে এমন একজন লিডার। সো এই লিডার গুলা আসলে কিন্তু দেশকে চেঞ্জ করছে। ইভেন এমন হয়েছে কোনো এমপি মন্ত্রী যেই হোক না কেন এইগুলা দুর্নীতি করছে, সাথে সাথে ফাঁসি দিয়ে ফেলছে, ঠিক আছে? সো এই জিনিসগুলা যতদিন পর্যন্ত ইমপ্লিমেন্ট না হবে ততদিন পর্যন্ত নেতার গাড়ির পিছু দৌড়াতে হবে, আমাদের দৌড় নেতার গাড়ি পর্যন্ত, ঠিক আছে? বাংলাদেশ কখনোই ডেভেলপ করবে না যতক্ষণ পর্যন্ত নেতার গাড়ির পিছনে দৌড়ানো বন্ধ করবে। আপনি আপনার কোয়ালিটি দিয়ে চলবেন, আপনার তো দৌড়ানোর কিছু নাই। দেশটা ধ্বংস হয়ে যাবে যদি ধরেন এই জিনিসগুলো, মানে ধ্বংস তো অলরেডি আছে। আমরা যে পরিমাণ প্রোডাকশন করছি লাস্ট 30 বছরে, এই প্রোডাকশনটা যদি কান্ট্রি ডেভেলপমেন্টে ইউজ হইতো, বাংলাদেশে আজকে, বাংলাদেশের যে অবস্থা, অ্যাটলিস্ট 50% প্রবলেম সলভ হয়ে থাকতো অ্যাটলিস্ট। বাংলাদেশে আপনার এই যে বাংলাদেশের কত $1 ইকুয়াল টু 120 টাকা, এটা হয়তো ম্যাক্সিমাম আপনার $1 চায়না লেভেলে না গেলেও 50 টাকা হইতো। সো আলটিমেটলি আমরা ইন টার্মস অফ এনি প্যারামিটার, পলিটিক্যাল বলেন, লিগ্যাল বলেন, ইকোনমিক্যাল বলেন, অল প্যারামিটার্স বাংলাদেশ পিছিয়ে আছে। দ্য অনলি রিজন ইজ দ্যাট ট্রু লিডার নাই, অনেস্ট লিডার নাই। সত্য কথা, যে যত কথাই বলুক বাংলাদেশে অনেস্ট লিডার পায় নাই কখনো, আর এটা আপনারা মাঝে দেশে পাই কিনা সন্দেহ আছে। অনেস্ট লিডার থাকলে ভেরি সিম্পল একটা ভিউ, কান্ট্রি ফার্স্ট। সো কান্ট্রি ফার্স্ট যদি হয় তাহলে কি আপনার দুর্নীতি, মানে এই বংচং হাবিজাবি লোক দেখানো ডেভেলপমেন্টের দরকার নাই। লোক দেখানো ডেভেলপমেন্ট কারা করে? যারা মানুষকে দেখাইতে চায় একটা বাট করে আরেকটা। সো কাম টু দ্য পয়েন্ট। সো আমরা এখানে প্রফিট এর নন প্রফিটের মেন পার্থক্যটা হচ্ছে আলটিমেটলি একটা হচ্ছে যে ওনার্স বেনিফিট পায়, আলটিমেট এন্ড ইউজার মানে এন্ড বেনিফিট গেটার্স, আর নন প্রফিটের ক্ষেত্রে নামে বলে যে পাবলিক বেনিফিশিয়ারিজ। আলটিমেটলি ওইটাও একটা, এটা নন প্রফিট
তো হচ্ছে আপনার এটা হচ্ছে আড়ালে আরো প্রফিটের চেয়ে খারাপ। ওদের 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 ধারণাটা প্রফিট থেকেও খারাপ, প্রফিট মেকিং থেকেও খারাপ। স্টেক হোল্ডার, জেনারেলি একটা বিজনেসে ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার আছে। স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার কারা? তার কোনো একটা অর্গানাইজেশন থেকে যে মানে যে লেভেল অফ পিপলস বেনিফিটেড হয় তারা সবাই স্টেক হোল্ডার। স্যার যেমন বেনিফিটেড এক্সাম্পল, না, এটা তো ইনভলভ থাকলেই হয় একটা এই বিজনেস সাথে। right? So anyone who has stake in the business is called stakeholders. ঠিক আছে, ইন্টারেস্ট আছে যার বিজনেসে, সেটা হইতে পারে সোসাইটি অ্যাজ এ হোল, এটা স্টেক হোল্ডার। ঠিক আছে, সোসাইটির বেনিফিট কি বলেন তো? সোসাইটির বেনিফিট কি হইতে পারে? স্যার সিএসআর নাকি? কি বলেন? স্যার সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে এনভায়রনমেন্ট আপনি ডিগ্রেড করবেন না, পরিবেশ দূষণ কমাবেন। ঠিক আছে, সো এনভায়রনমেন্টাল সোশ্যাল এন্ড গভর্নেন্সের যে ইএসজি যে ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সের সোসাইটিতে আপনি এনভায়রনমেন্টাল যত ধরনের ইম্প্যাক্ট আছে এটা কমাবেন। সো এনভায়রনমেন্টাল আপনি দূষিত করতে পারেন না। সো এনভায়রনমেন্ট দূষিত করলে আপনি কাকে করতে কম্প্রোমাইজ করতেছেন? সোসাইটির ফিউচার জেনারেশন বা সোসাইটি কারেন্ট জেনারেশনকেও আপনি কি করতেছেন? প্রবলেমে ফেলাচ্ছেন। সো আলটিমেট থিং ইজ দ্যাট আপনি সোসাইটি অ্যাজ এ হোল ইজ এ পার্ট অফ স্টেক হোল্ডার, কারণ সোসাইটি আপনার কাছ থেকে যেটা ন্যায্য যেটা দাবি সেটা তো সে পায়। আপনি সোসাইটিতে তো চাইলেও যে ড্রেনেজ ওয়েস্টেজ প্রপার ম্যানেজমেন্ট না করে সোসাইটিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছেন, এনভায়রনমেন্টাল ডিগ্রেড করতেছেন, কার্বন ডাইঅক্সাইড এমিশন বাড়াচ্ছেন আপনি। ঠিক আছে, সো এই জিনিসগুলো যে জিনিসগুলো আছে এনভায়রনমেন্টাল, ইভেন আপনার সোসাইটি আপনার কাছ থেকে কি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে আপনার কিছু, আপনি এই সোসাইটি দিয়ে কে আপনি ব্যবসা করে প্রফিট করতেছেন, সো আপনার এই সোসাইটির উপর একটা দায়বদ্ধতা আছে। ইন এডিশন উইথ দ্যাট দেখবেন যে বাংলাদেশে যত ধরনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সবকিছু আছে, কোনো ডেভেলপ কান্ট্রিতে এগুলো নাই কেন? বাংলাদেশ থেকে গার্মেন্টস এত ডিমান্ড কেন? কারণ কি? বাংলাদেশ চিপ লেবার, বাংলাদেশে আলটিমেটলি মানুষজন ওইখান থেকে কাপড় বানায় নেয় কেন? কারণ এই ওয়েস্টেজ তার নিজের দেশে নিতে যায় না। ঠিক আছে, কাপড় বানাইতে যে ওয়েস্টেজ, কেমিক্যাল এন্ড আদার যে কার্বন ডাইঅক্সাইড এমিশন, এই জিনিসগুলো তার নিজের দেশে নিলে তার নিজের দেশে বসবাস অনুপযোগী হয়ে যাবে। সে যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এইসব কান্ট্রিতে প্রডিউস করে। রিজন কি? রিজন একটাই, যে এখান থেকে তারা কি পায়? কম চিপ লেবার, কম দামে নিচ্ছে জিনিসপত্র বানায়। আর একটা হচ্ছে যে ওয়েস্টেজ, গার্বেজ সব বাংলাদেশি রাখতে চায়। বিষয়টা হচ্ছে এটা, যে আলটিমেটলি ওয়েস্টেজটা কোথায় থাকতেছে? বাংলাদেশে থাকতেছে। তার নিজের দেশে কার্বন ডাইঅক্সাইড এমিশন বাংলাদেশেই বাড়তেছে না, থাকতেছে। তার এনভায়রনমেন্ট ডিগ্রেড হচ্ছে না, তার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের। বাট এখানে যেটা স্যার যদি জি স্যার যদি বলেন। সে বাংলাদেশ থেকে তার প্রোডাক্ট সোর্স করে সেক্ষেত্রে কি তার বিজনেসটাকে পুরোপুরি সাস্টেনেবল বলা যায়? ভেরি ভেরি পয়েন্ট। এই কারণে মোস্ট অফ দা বায়ার বাংলাদেশে যারা মানে টপ বায়ার যারা আছে, লাইক নাইকি, ভিক্টোরিয়া সিক্রেট, ঠিক আছে, যত ধরনের টমি, রাফ লরেন, সিকে, এই যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড বাংলাদেশ থেকে আউটসোর্স করে। সো তাদের ওয়ান অফ দা প্রাইম রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফ্যাক্টরি সাস্টেনেবিলিটির যে বেসিক ক্রাইটেরিয়া আছে এগুলো ফলো না করে তাদের কাছ থেকে অর্ডার নেয় না। সো তারা এটাকে সাস্টেনেবল অ্যাপ্রোচ, এই এতটুকু পর্যন্ত লিমিট তাদেরটা। কথা বোঝা গেছে? সো তারা সাস্টেনেবিলিটি কিভাবে এনশিওর করতেছে? তারা এনশিওর করতেছে ফ্যাক্টরি লেভেলে, যে না আমি যে ফ্যাক্টরি থেকে প্রডিউস করে নিচ্ছি ওই ফ্যাক্টরি সাস্টেনেবল অ্যাপ্রোচ ইউজ করে কিনা। সো আলটিমেটলি তারা তো নিজের দেশে সাস্টেনেবল হলে তারা তো
কি করতো, সাস্টেনেবল ওয়েতে হইলে দেন তারা অর্ডার প্লেস করে। সো জেনারেলি যারা হাই কমপ্লায়েন্ট বায়ার আছে, সো তারা ইনিশিয়েটিভ নিচ্ছে, বাট ইনিশিয়েটিভ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা তো আর নিজের দেশে প্রডিউস করবে না, কারণ তার নিজের দেশে প্রডিউস করে কি করবে, তার নিজের দেশে প্রডিউস করলে যে জিনিস তারা এখন ধরেন যে আপনার $50 ইউজ করতেছে, এটা আপনার $500 ইউজ করা লাগবে। সো আলটিমেটলি বার্ডেনটা আসতেছে থার্ড জেনারেশন কান্ট্রিতেই, যেই আমরা বেসিক্যালি এটা প্রডিউস করতেছি আমাদের লাভে। আমাদেরও লাভ আছে যে আমরা যদি এটা অর্ডার না পাই তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। বাংলাদেশে মানে যে জায়গা, এই জায়গায় যেখানে জনসংখ্যা হওয়ার কথা 4 কোটি, এখানে জনসংখ্যা আছে 18 কোটি। সো আলটিমেটলি উই আর দ্য পিপল হু বেসিক্যালি টেক দ্য ডিসিশন যে না আমাদের বাংলাদেশই এটা প্রডিউস করা লাগবে, কারণ আমরা এটা ছাড়া এই মানুষের মাথা মানুষে খাবে। কথা বোঝা গেছে? আমাদের তো ডিমান্ড ফুলফিল হবে না, আমরা তো না খেয়ে থাকতে হবে তাই। সো দ্য থিং ইজ দ্যাট এটা চেইন, দরিদ্র দুষ্ট চক্রের চেইন। এই চেইন বাংলাদেশে আজীবন এই গার্মেন্টস এর এই আপনার কি বলে এটাকে আরএমজি বানায় যাবে, ঠিক আছে, মানুষের কাপড়ই বানায় যেতে হইব। কারণ কি, শুধু দুর্নীতি করবেন, সেলফ সাফিসিয়েন্ট হবেন না। আমার তো বাংলাদেশ থেকে কম দামে গার্মেন্টস বানানি বেটাই। বাংলাদেশ যে লেভেলে গার্মেন্টস বানায়, পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম বাংলাদেশ থেকে ফার বেটার গার্মেন্টস, হাই এন্ডে গার্মেন্টস বানায়। বাংলাদেশে কারা অর্ডার দেয়, ম্যাক্সিমাম অর্ডার গুলো আসে যেগুলা লো বাজেটের। কারণ কি, বাংলাদেশের লেবার চিপ। অনলি রিজন ইজ দ্যাট অলরেডি চায়না বলেন, ভিয়েতনাম বলেন, শ্রীলঙ্কা ইভেন, তারা হাই এন্ডের প্রোডাক্ট প্রডিউস করে, যেটা জেনারেলি আমাদের থেকে তাদের প্রোডাক্টের দাম বেশি। তারা ওই প্রোডাক্ট গুলো অন্য অন্য কান্ট্রিতে প্লেস করে, বাংলাদেশে প্লেস করে ওই অর্ডার গুলা, যে অর্ডার গুলাতে আপনার প্রফিট মানে বাজেট ফ্রেন্ডলি অর্ডার যেগুলো বলে আর কি, এগুলো বাংলাদেশ থেকে কম টাকায় প্রডিউস করে নিয়ে ব্যবসা করে তারা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতেছে। সো আলটিমেটলি আমরা চাইলেও যে এখান থেকে বের হয়ে আসতে পারবো না। ইটস নট লাইক দ্যাট উই ডিসাইডেড টু রান দ্য শো লাইক দিস। ইটস নট লাইক দ্যাট যে ইভেন তারা যদি বাংলাদেশের প্রোডাকশন বন্ধ করে দেয়, আমার ইকোনমি বন্ধ হয়ে যাবে। সো উই ডোন্ট হ্যাভ এনি বার্গেন পাওয়ার যে না আমি এটা করবো না, এটা তো আমাদের ওপর নাই। কারণ আমাদের যে হিউম্যান রিসোর্স, এই রিসোর্সটা যদি ইউটিলাইজ না করেন তাহলে মানুষ না খেয়ে মরতে হবে। সাস্টেনেবিলিটি নিয়ে এতক্ষণ যা বলছি, এখানে জাস্ট সাস্টেনেবিলিটি ডেফিনেশন আছে, যে যেটা বলা হয়েছে যে meet the needs of the present without compromising the ability of the future generation to meet their own needs. And business sustainability বেসিক্যালি কি, বিজনেস সাস্টেনেবিলিটিটা হচ্ছে আপনার বিজনেসের সাস্টেনেবল একটা হচ্ছে কোর কনসেপ্ট সাস্টেনেবিলিটি, আর বিজনেসের সাথে কানেক্টেড যা কিছুই আছে সব সাস্টেনেবল ওয়েতে করা, এটা হচ্ছে বিজনেস সাস্টেনেবিলিটি। দেন হচ্ছে কর্পোরেট রেসপন্সিবিলিটি, আলটিমেটলি দ্য অ্যাকশনস, অ্যাক্টিভিটিস এন্ড দ্য অব্লিগেশনস অফ দ্য বিজনেস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবিলিটি। আলটিমেটলি আপনি সাস্টেনেবিলিটি অ্যাচিভ করলে আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। বুঝা গেছে? সো আপনি সাস্টেনেবিলিটিতে ব্যবসা করবেন মানেই বোঝা যাচ্ছে যে আপনি অল কাইন্ডস অফ রিকোয়ারমেন্ট আপনি ফলো করতেছেন। কারণ আপনি সাস্টেনেবিলিটিতে ব্যবসা করলে আপনি কাউকে ঠকাইতে পারবেন না, আপনি এনভায়রনমেন্ট দুষ্ট করতে পারবেন না, আপনি ক্লাইমেট চেঞ্জে আপনি আপনার নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে না। থাকবে না বলতে বলা যাবে না, যতটা মিনিমাম লেভেলে করা যায়। তাহলে আপনি সাস্টেনেবল অ্যাপ্রোচ কখন নিবেন? যখন আপনার বটম লাইন সেটাকে পারমিট করবে, আপনার বিজনেসে এনাফ প্রফিট জেনারেট করতেছে, দেন এই প্রফিটের একটা অংশ আপনি সাস্টেনেবল ইনভেস্টমেন্টে ইউজ করেন। যে না এমন একটা টেকনোলজি ইউজ করেন, এমন একটা ওয়েস্টেড প্ল্যান ইউজ করেন যেটাতে এনভায়রনমেন্টে যেই বর্জ্য পদার্থটা যাচ্ছে এটা ফিল্টার হয়ে যাবে, যাতে করে এনভায়রনমেন্টের ইম্প্যাক্টটা যত মিনিমাম করা যায়। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে আপনি কখন ইনভেস্ট করতে পারবেন? যখন আপনার আসলে প্রফিটেবিলিটি থাকবে, আপনার সেই লাক্সারিটা থাকবে যে না আপনার প্রফিটের একটা অংশ সাস্টেনেবিলিটিতে ব্যবসা করার কাজে আমি ইনভেস্ট করি, খরচ করি। বা আদারওয়াইজ আপনি সেটা করতে পারবেন না, ঠিক আছে, যদু মধু কত এটা করতে পারবে না, কারণ তার সেই সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ নেওয়ার ক্যাপাসিটি নেই। কথা বোঝা গেছে? ঠিক আছে, আপনারা কি ক্লাস বুঝতেছেন? যারা ক্লাস করতেছেন Yes, sir, নাকি সবার clear. জন্য জি ওকে? স্যার, বুঝতেছি। Yes, sir, boss. বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন। জি স্যার। এতক্ষণ যা বলছি বেসিক্যালি এই জিনিসটাই এখানে আছে, যে প্রাইমারি অবজেক্টিভ যেটা প্রফিট, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সাবজেক্ট টু রিস্ক, ল এন্ড সিএসআর। সো আলটিমেট অবজেক্টিভটাও এটাই, ঘুরে ফিরে সাস্টেনেবল হতে ব্যবসা করাটাই মেন অবজেক্টিভ। সেকেন্ডারি অবজেক্টিভ যেটা বললাম যে মার্কেট পজিশন নেওয়া, যে মার্কেটে আপনি কয় জায়গায় যান, কোন লেভেলে আপনি আপনার ব্র্যান্ডটাকে নিয়ে যেতে চান, প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনি কোথায় থাকতে চান, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে আপনি কোন জায়গায় যেতে চান, আপনার স্কিল যদি এটা হিউম্যান রিসোর্স মানে সার্ভিস ইন্ডাস্ট্রি হয়
তাহলে অবশ্যই এটা স্কিল ড্রিভেন। তাহলে স্কিলে আপনি কোন জায়গায় যাইতে চান, এটা সেকেন্ডারি অবজেক্টিভ থাকবে। এন্ড আপনি আলটিমেটলি সব একসাথে করলে দ্য রেজাল্ট ইজ দ্য সাস্টেনেবিলিটি। সিমিলার সর্ট অফ থিং, প্রফিটেবিলিটি এন্ড কনস্ট্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস টু আন্ডারস্ট্যান্ড। Profitability is a key consideration of for business, but other constants may take precedence in certain areas. কথা বুঝা গেছে না বোঝা যায় নাই? ফার্স্ট লাইনটা কি বলছে? Profitability is a key consideration for businesses, but other constraints take precedence in certain areas. আমি চাইলেও আমার একটা বিজনেস থেকে আমার র মেটেরিয়াল কস্ট বা আমার প্রোডাকশন কস্ট ধরেন 500 টাকা, আমি চাইলে এই প্রোডাক্টটাকে কি 1,500 টাকা বিক্রি করতে পারবো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, করাই যায়। কেন করা যাবে না? স্যার করা যায় বলছি। Reason স্যার কি? কম্পিটিটর থাকবে স্যার। আর কি? আর নর্মালি তো কস্টের সাথে 25 বা 30% প্রফিট এড করে এই প্রোডাক্ট গুলো সেল করে, এত টাকা হলে তো অনেক হাই প্রফিট হয়ে যাবে। রাইট। তাহলে এটা প্রবলেমটা কোন জায়গায়? যে আপনি ধরেন যে আপনি একটা মেডিসিন আনেন ইন্ডিয়া থেকে, এই মেডিসিনটা বাংলাদেশে মার্কেটে আর কেউ আনে না, সো আপনার এটা আনতে খরচ পড়ে সব মিলাইয়া 500 টাকা। বাট এই মেডিসিনটা আপনি 5,000 টাকা বিক্রি করলে মানুষ নিতে হবে, কারণ সে জীবন বাঁচাইতে হবে এটা নিয়ে। সো আপনি চাইলে কি এটা 5,000 টাকা বিক্রি করবেন? 5,000 টাকা বিক্রি করলে কি আপনি সাস্টেনেবল হতে ব্যবসা হলো এটা? না স্যার, না তারপর স্যার। স্যার নো স্যার। রেগুলেটরি কি স্যার এটা ইয়া করতে পারে না? এটাকে কি বলতেছে এখানে দেখেন, এই স্লাইডে বলা আছে, এটাকে কোন পার্টে ফালাবেন আপনার? So ethical constraints, ethical consideration. ethical considerations. এটাই বলতেছে যে প্রফিটেবিলিটির মেইন কনস্ট্রেন্টটা সবকিছু নাই, কোনো রেগুলেশন নাই। ধরলাম যে কোনো রেগুলেশন নাই, রেগুলেশন ঠেড়া পড়ছে চোখে, সরকার দেখে না চোখে, সরকার কানা, যে 500 টাকার একটা জিনিস 5,000 টাকা বিক্রি করতেছে। সবকিছু আছে, বাট তারপরেও একটা জিনিস ভেরিয়েট দিবে কোনটা আপনাকে, ইথিক্যাল কনসিডারেশন। আপনার ইথিক্স কি বলে? সো বিজনেস ইথিক্স বলে একটা কথা আছে, আর ইউ ফলোইং দ্যাট বিজনেস ইথিক্স অর নট? সো চাইলেও একটা জিনিসের চাইলে আপনি অ্যাবনর্মাল প্রফিট করতে পারবেন না, চাইলেও আপনি একটা প্রোডাক্টের মিনিমাম কোয়ালিটি মেনটেন না করে মার্কেটে ছাড়তে পারবেন না, চাইলেও আপনি একটা প্রোডাক্ট কিউসি কমপ্লিট না করে ছাড়তে পারবেন না। তো ইথিক্যাল কনসিডারেশনের পার্ট, যদি রেগুলেশন না থাকে তারপরেও আপনি এটা করতে পারবেন। স্টাফ রিলেশনশিপস, আপনি এই যে বললাম এমপ্লয়ি ঠকানো, ঠিক আছে, এমপ্লয়ি পিএফজিএফ দেন না, এমপ্লয়ির বেতন ঠিক মতো দেন না, এমপ্লয়ি যা 3 জনের কাছে একজনের দিয়ে করান, এটাও ঠিক না। এনভায়রনমেন্টাল প্রোটেকশন, আপনি চাইলে এনভায়রনমেন্ট ডিগ্রেড করতে পারেন না, আপনাকে রেগুলেশন এখন নাই। ধরুন বাংলাদেশে বহুত ইন্ডাস্ট্রি আছে যেটা এক্সপোর্ট প্রসেসিং জোনে আছে, বাট তারা সিগনিফিকেন্টলি খুব ব্যাডলি এনভায়রনমেন্টকে পলিউট করতেছে। সো আলটিমেটলি কি দিন শেষে কি দাঁড়াচ্ছে? দিন শেষে দাঁড়াচ্ছে এনভায়রনমেন্টে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা দিয়ে। কাস্টমার স্যাটিসফ্যাকশন, সো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি চাইলেও আকাশচুম্বী প্রফিট করতে পারবেন না যদি কাস্টমার স্যাটিসফাই করতে চান। পারবেন? আপনাকে রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে উইথ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। সো ইথিক্যাল কনসিডারেশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড আদার ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আর দ্য কি কনস্ট্রেন্টস এগেইনস্ট দ্য ম্যাক্সিমাইজিং দ্য প্রফিটেবিলিটি টু দ্য এক্সটেন্ট অ্যাজ ইউ ওয়ান্ট। সো আপনি চাইলেও আপনার প্রফিটটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারবেন না যেটা সাস্টেনেবল না, যেটা ইথিক্যাল না। এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। No sir. না স্যার, প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম, এটা হচ্ছে জেনারেলি আপনাদের সি এর জন্য দরকার। এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদের জন্য ইজি হবে। অবজেক্টিভ, ধরেন যে আপনারা সবাই সার্টিফিকেট লেভেলে পরীক্ষা দিবেন সামনে। পরীক্ষা কবে আপনাদের? এস্টিমেটেড টাইম স্যার অগাস্টে স্যার। অগাস্টে কয় তারিখ শুরু হবে? স্যার এখনো রুটিন দেন নাই। আচ্ছা, অগাস্টে শুরু হলে অবজেক্টিভস, আপনার অবজেক্টিভ কি হতে পারে? অবজেক্টিভ হতে পারে যে না স্যার আমি সামনের এক্সামে 4টা পরীক্ষা দিব, 4টা পরীক্ষা দিব, অবজেক্টিভে 4টা পাস করতে চাই।
প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে গাইড করবে এই 4টা পাস করার জন্য কি কি করা লাগবে। আপনি ঠিক করলেন যে না ডেইলি অ্যাটলিস্ট 4 ঘন্টা হলে পড়বো, পরীক্ষার আগে 10-12 ঘন্টা করে পড়বো, এটা স্ট্যান্ডার্ড। এবার অ্যাকচুয়াল পারফরমেন্স, রেজাল্ট দিছে 2টা পাস করছে। এবার কম্পারিজন উইথ দ্য প্ল্যান, আপনার প্ল্যান ছিল কয়টা? 4টা। তো 4টাই পাস করা। পাস করছেন কয়টা? 2টা। গ্যাপ অ্যানালাইসিস করতে হবে। আপনি 4টা প্ল্যান করছেন, 2টা পাস করছেন, ওই 2টা পাস করেন নাই কেন? হোয়াট আর দ্য রিজনস গুলো লিস্ট ডাউন করেন। একটা হইতে পারে যে ওই যে আপনি ঠিক করছেন 4 ঘন্টা করে ডেইলি পড়বেন, এটা পড়ছেন 4 মিনিট করে, তাহলে কি হলো? পরীক্ষার আগে প্রেশার আসছে, পরীক্ষার আগে প্রেশার নিয়ে সিলেবাস কভার করতে পারেন না, পরীক্ষার প্রিপারেশন ভালো হয় না, পরীক্ষায় ডাব্বা মারছে, এটা একটা রিজন। আরেকটা রিজন হইতে পারে না সব প্রিপারেশন ঠিক, এক্সাম হলে এক্সাম দিতে গিয়ে সেটা ঘাইমা ঘুমা শেষ, এক এমসিকিউতে সময় নষ্ট করছেন, ফুল আনসার করতে পারেন নাই, এক্সাম অ্যাপ্রোচের প্রবলেম। অ্যানাদার প্রবলেম, ফাইন্ড আউট দিস। সো এইভাবে করে করে 10টা প্রবলেম বের করলেন, এই 10টা প্রবলেমে সলিউশনে যেতে হবে, প্রত্যেকটা প্রবলেম রিলেটেড সলিউশন খুঁজতে হবে। যে না আমার প্ল্যানে ভুল ছিল, বা এমন হইতে পারে যে আলটিমেটলি সব অ্যানালাইসিস করে দেখছেন সব ঠিক আছে, বাট আমার মনে হয় যে না আমি যে প্ল্যান করছিলাম 4টা পাস করবো এটাতে ভুল আছে, কারণ আমার 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 এফোর্টস, আমার ইন্টেনশন, আমার ক্যালিভার 4টা বা 7টা যে সেট করছে অবজেক্টিভ এটার সাথে যায় না। আমার দরকার ছিল 3টা সিলেক্ট করে 3টা পরীক্ষা দেওয়া, তাইলে 3টা আসতে পারতো, এমন হইতো, বা আরো ভালো কিছু আসতে পারতো। সো কারেক্ট ডিসিশনে আপনাকে ওটাকে ডিসিশন নিতে হবে যে না আপনার কোন জায়গায় প্রবলেম করছেন সেটাকে রেকটিফাই করে দেন ওই অনুযায়ী কাজ করতে হবে। সো ওয়াই ডাজ দ্য অর্গানাইজেশন এক্সিস্ট? বেসিক্যালি এই কোশ্চেন আমরা পড়ে আসছি, এটা হচ্ছে পারপাস, মিশন এন্ড ইটস এলিমেন্টস। মিশন জেনারেলি এটা ভেরি শর্ট টার্ম গোল অফ দ্য অর্গানাইজেশন। স্ট্র্যাটেজি কি? অপারেশনাল লজিক, যে আপনি কেন এটা করতেছেন। আপনি যখন এই কোশ্চেন করবেন কেন, ঠিক আছে, এটার আনসারটা হচ্ছে স্ট্র্যাটেজি, আপনি কিভাবে করবেন, হোয়াট এন্ড হাউ, অপারেশনাল লজিক অফ দ্য বিজনেস। পলিসি এন্ড স্ট্যান্ডার্ডস ইনফ্লুয়েন্সিং, বেসিক্যালি আপনি ওভারঅল কিভাবে আপনার বিহেভিয়ারটাকে শেপ করতে চান সেটা পলিসি এন্ড স্ট্যান্ডার্ড দিয়ে গাইডেড হবে। এন্ড ভ্যালুস, আলটিমেটলি ভ্যালুসটা হচ্ছে যে হাউ ইউ ওয়ান্ট টু এক্সিবিট টু দ্যাট এক্সটার্নালস, ভ্যালুস। মিশন এন্ড ভিশন, মেইন জিনিসটা হচ্ছে যে মিশন এন্ড ভিশনের পার্থক্য আমরা নাম দিয়ে, ভিশন হচ্ছে লং সেন্ট্রিক, looks to the future and outline the organization long term aspirations, আর মিশনটা হচ্ছে ফোকাস অন দ্য প্রেজেন্ট এন্ড ফান্ডামেন্টাল পারপাস। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট টার্ম বা কারেন্ট সেন্ট্রিক, আর এটা হচ্ছে ভেরি লং টার্ম সেন্ট্রিক। কি হইতে পারে আপনার ভিশন? কি হইতে পারে? কোম্পানির সিইও হওয়া বা সিএফও হওয়া। সো এটা হচ্ছে ভিশন। মিশন কি? আগে সার্টিফিকেট লেভেল পাস করা। ভিশন এন্ড মিশনের এক্সাম্পল আছে, এটা দেখে নিয়ে দেখেন। ওয়ালমার্টের নাম তো শুনছি আমরা। দেখেন ওয়ালমার্টের মিশন কি? টু সেভ পিপল মানি, পিপলের টাকা বাঁচানো তার অবজেক্টিভ, সো দ্যাট দে ক্যান লিভ বেটার। ভিশনটা কি? টু বি দ্য বেস্ট রিটেলার ইন দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য কনজিউমার্স এন্ড এমপ্লয়িজ। দ্যাট মিনস এমন একটা ভিশন সেট করছে যেটা কন্টিনিউয়াসলি ইভলভিং এবং কন্টিনিউয়াস ওই ভিশনের পিছনে দৌড়াতে হবে, এটা শেষ নাই কোনো। আপনি মানুষের হার্টে ঢুকবেন, হার্ট কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, তাহলে আপনাকেও কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে টু কিপ পেস উইথ দিস। দেন হচ্ছে মাইক্রোসফট মিশন কি? এম্পাওয়ার এভরি পার্সন এন্ড এভরি অর্গানাইজেশনস on the planet to achieve more. Vision কি? To create a sustainable and inclusive future for everyone through technology and innovation. যে আপনি এমন ভাবে আপনি সাস্টেনেবিলিটি মানে ইনক্লুসিভ ফিউচার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছেন যাতে করে সবাইকে নিয়ে একসাথে গ্রো করা যায় সাস্টেনেবল ওয়েতে। গোলস এইমস এন্ড অবজেক্টিভস, এটা মিশন থেকে আরো শর্ট টার্ম কনসেন্ট্রেটিং 3 মাসে 2 মাসে কি করতে চান। সো অপারেশনাল গোল হতে পারে সেটা যে না আপনি ইনক্রিজ সেলস বাই 5%, ঠিক আছে। নন অপারেশনাল যেটা হইতে পারে যে না আপনি ইনক্রিজ মানে ডিক্রিজ কাস্টমার কমপ্লেইন বাই 5%। সো আলটিমেটলি অপারেশনাল নন অপারেশনাল যেগুলো আছে এগুলো অবজেক্টিভ বা এইমস। এন্ড আলটিমেটলি গোলসটা বেসিক্যালি মিশনের একটা পার্ট। আপনি যে গোল সেট করবেন সেটা অ্যালাইন উইথ মিশন হইতে হবে, এবং আপনি যে মিশন সেট করবেন সেটা অ্যালাইন উইথ ভিশন হইতে হবে। অবজেক্টিভস এর একটা ক্রাইটেরিয়া আছে, এটা হচ্ছে স্মার্ট। স্মার্ট মিনস কি? এস ফর স্পেসিফিক। এই যে আপনার সিএ অবজেক্টিভ কি হইতে পারে? সিএ পাস করা, স্পেসিফিক, মেজারেবল। আপনি পাস করছেন না ফেল করছেন, কয়টা পাস করছেন, কতটুকু প্রোগ্রেস করছেন, মেজারেবল। অ্যাচিভেবল, আপনি সিএ আপনি যে অবজেক্টিভ সেট করছেন 3 বছরে পাস করবেন, এটা অ্যাচিভেবল কিনা সেটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। রেলিভেন্ট, অবভিয়াসলি আপনি সিএ করতে আসছেন, এটা রেলিভেন্ট টু পাস করা উইদিন এ শর্ট টাইম।
টাইম বাউন্ড কদিনে এমন কোনো অবজেক্টিভ হইতে পারে না আনলিমিটেড টাইম, যেমন অনেকে বলছেন স্যার আমি সিএ পাস করলে হবে। নো, এটা অবজেক্টিভ হইতে পারে না কখনো। আপনি কতদিনে পাস করবেন সেটা বলতে হবে, এবং আপনার ক্যালিবারের সাথে যায় কিনা, অ্যাচিভেবল কিনা আপনার জন্য, এটা উইদিন দ্যাট টাইম লাইনে পাস করা, সেটাকে জাস্টিফাই করতে হবে। পারপাস অফ অপারেশনাল গোল, আলটিমেটলি অপারেশনাল গোলের অবজেক্টিভটা কি? আলটিমেটলি ডে এন্ড মিশনকে অ্যাচিভ করা। আরো শর্টার ভার্সনে ইমপ্লিমেন্ট দ্য মিশন পাবলিসাইজ, মানে আপনাকে এটা প্রকাশ করতে হবে যে অর্গানাইজেশন কোন দিকে যাইতে চায়। ধরেন ইউনিলিভার দেখলে বোঝা যায় না মানুষজনের জন্য সারা কাজ করে, তারা ইউনিলিভারে ইউনিলিভার দেখলে বোঝা যায় না, ঠিক আছে, এফএমসিজি বলতে এটা বোঝায়। তাহলে জনগণকে কিন্তু একটা ডাইরেকশন দিচ্ছে চিন্তা ভাবনা যে না, বেস্ট প্রোডাক্ট ইন দ্যাট সেগমেন্ট। সো এই যে পাবলিসাইজ দ্য ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশন, সেটা অপারেশনাল গোলের অবজেক্টিভ। দেন হচ্ছে অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশনস। আপনি বলতেছেন আমরা পিপলের বিউটিফিকেশনে কাজ করি, বা পিপল যাতে ভালো ভালো মানে কম টাকায় কোয়ালিটি প্রোডাক্ট পায় সেটা নিয়ে কাজ করেন, আপনারা মিশনে বলছেন, বাট আপনার কাজে ওইটা নাই, তাহলে হবে না। তো আপনি যে ডিসিশন নিচ্ছেন, ডিসিশনের সাথে আপনার মিশন অবজেক্টিভের কানেকশন থাকতে হবে। অ্যাসেস এন্ড কন্ট্রোল অ্যাকচুয়াল পারফরমেন্স, ডেফিনেটলি এটা একটা গোল, আপনার অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে কম্পেয়ার করতেই হবে এনি হাউ। সো এনি কোয়েশ্চেন ফ্রম এনি ওয়ান? চ্যাপ্টার 1 কোর্সেন এমন তো আছে বা কোনো কোয়েরি আছে ফ্রম এনি ওয়ান? নো স্যার। আজকে যে চ্যাপ্টারটা পড়ছি এটাতে আপনাদের মানে আপনাদের ফিডব্যাক কি, যারা ক্লাসে ছিলেন অ্যাটেন্টিভলি? তার ফার্দার এই ক্লাসটা যদি জাস্ট সামারিটা একবার দেখেন, তাহলে আমার মনে হয় এক্সামের জন্য সাফিসিয়েন্ট হবে, যদি আপনি সাবজেক্ট সবগুলো কনসেপ্ট যেগুলো বলছি এগুলো বুঝছেন। সো আই হোপ আপনাদের মানে এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম থাকলে ডেফিনেটলি আমরা আপকামিং ক্লাসগুলোতে আমি জেনারেলি আইসি মানে আমার হচ্ছে যে আমি নেক্সট মান্থ মানে অগাস্টে না জুলাই আগস্টে আমি হয়তোবা দেশে না থাকতে পারি। সো আমি রিকোয়েস্ট করছি আইসিবি কে, আপনি সিআর যে আছেন তাই আইসিবি কে একটু চেস করেন রিগার্ডিং দিস, যে আমার ক্লাসগুলো অবশ্যই জুনের আগে শেষ করতে হবে, দ্যাট মিনস ঈদের আগে এরপরের মধ্যে শেষ করে ফেলতে হবে ইমিডিয়েটলি। সো আমি যেটা টার্গেট করতেছি আপনাদেরকে, আমার প্ল্যান রিগার্ডিং দিস কোর্স হচ্ছে আমার যে 10টা বা 12টা ক্লাস আছে ওই ক্লাসগুলোতে আপনাদের যেটা সবচেয়ে ডিফিকাল্ট জিনিস সেটা পড়াইতে। সো আপনারা যদি মনে করেন যে না আমি এইটা পড়াইলে ভালো হবে, সেটা আমার কাছে নিয়ে আসলে আমি এটা সলভ করে দিব। মেন অবজেক্টিভটা হচ্ছে আমার স্টুডেন্ট আমার কাছ থেকে জানতে চাইছে একটা জিনিস, সেটা ক্লারিফাই করা আমার দায়িত্ব। সো আপনাকে রাইট ডিরেকশনে কনসেপ্ট ক্লিয়ার করা, যেটাতে আপনার প্রবলেম সেটা অবভিয়াসলি আই ক্যানট কমপ্লিট দ্যাট হোল বুক। সো ডেফিনেটলি আপনাকে কাম আপ উইথ দ্যাট প্রবলেম আসতে হবে। সো ওই অ্যাপ্রোচে অবভিয়াসলি আপনাকে যাইতে হবে। যারা ম্যাক্সিমাম বেনিফিট নিতে চান ক্লাস থেকে, আমি রিকোয়েস্ট করব যে আপনাদের প্রবলেম গুলা কি সেটাকে ফিল্টার করে ক্লাসে নিয়ে আসবেন, যাতে করে আপনার প্রবলেমও সলভ হয়, সাথে করে আপনার সাথে যারা আদার ক্লাস করতেছে তারাও অ্যাটলিস্ট আপনার দেখা দেখি কি করলো সে জানতে পারলো যে সে এটা জানতে কোশ্চেন করতে পারে না, বাট আপনার কোশ্চেনের সুবাদে সে জানতে পারলো। সো আমি জেনারেলি আইসিবি তে ক্লাস উইথ ট্রিমেন্ডাস মানে আরএনজি তে আপনার জেনারেলি আপনারা জানেন যে ইন কম্পেয়ার টু এনি আদার সেক্টর আরএনজি হাইলি ইন্টেন্স একটা ইন্ডাস্ট্রি। সো এখান থেকে টাইম বের করে ক্লাস নেওয়াটা আসলেই ভেরি ডিফিকাল্ট। আমি এই যে শুক্র শনিবার 2 দিনে আজকে অফ ডে যদিও ছিল, বাট আমার 2 দিনে অলমোস্ট 6-7 ঘন্টা কাজ করা লাগছে বাসা থেকে রিগার্ডিং দ্যাট স্ট্র্যাটেজিক ইস্যু। সো আমি এই টাইমটা আপনাদের জন্য দিচ্ছি। দ্য অনলি রিজন ইজ দ্যাট আমাকেও কেউ না কেউ পড়াইছে একটা, আর একটা হচ্ছে যে ডেফিনেটলি আমার টিচিংটা একটা ওয়ান অফ দ্য প্যাশন কাইন্ড অফ থিং, যে আমি চাই যে না কন্ট্রিবিউট করতে। সো আমি চাই যে আমার সময় আমি যখন ক্লাস নিয়েছি তখন আমরা অনেক সময় ক্রিটিসাইজ করছি টিচারদেরকে। সো এই ক্রিটিসাইজটা নিজে ফেস করি, নিজে নিতে চাই যে না আমার ক্লাস করে অ্যাটলিস্ট স্টুডেন্ট যেন উপকৃত হয়, অ্যাটলিস্ট স্টুডেন্ট যেন বলতে পারে যে না ঠিক আছে স্যারের ক্লাসটা করে নতুন কিছু শিখতে পারছি, গতানুগতিক কোনো কিছু না, ক্লাসে জিমান নাই। সো আমার অবজেক্টিভ হচ্ছে যারা ক্লাস করবেন উইথ ফুল ইন্টেনশন উইথ ফুল অ্যাটেনশন কাজ করতে হবে, ক্লাস করতে হবে, যাতে করে যে সময়টা আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেন, এই 2.5 ঘন্টা সময় আপনার যেমন ভ্যালু আছে প্রত্যেকটি জনের ভ্যালু আছে। সো আপনি যেটা বইয়ে পড়লে পারবেন সেই জিনিস এটা আমি এখানে ডিসকাস করব না। সো আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে যেটা আপনার প্রবলেম হবে সেটা। বাট এখানে একটা লিমিটেশন আছে আমার, সেটা হচ্ছে যে আমি চাইলেও ফাস্টার ওয়েতে যাইতে পারবো না, কনসিডারিং দ্যাট পপুলেশন, যে আমাকে সবাইকে নিয়ে যাইতে হবে। সো আমি জানি এখানে অনেকেই আছেন যারা আরো ফাস্টার ওয়েতে যাইতে পারেন,
বাট আমি ফার্স্ট ওয়েতে যাইতে পারবো না, সাবজেক্ট টু দ্যাট লিমিটেশন, যে যারা অন্যরা আছেন তাদেরকে নিয়ে আমার যাইতে হবে। সে ফর এক্সাম্পল একজন আছে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, সো তাকেও আমাকে সেম গুরুত্ব দিন আর সামনে নিয়ে যেতে হবে, কারণ আমি কিন্তু সবারই টিচার, যারা খুবই ভালো তাদেরও টিচার, যারা একটু মেডিকিওর তাদেরও টিচার। সো আমি চাই যে ওভারঅল সবাইকে নিয়ে বিজনেস ফাইন্যান্সের যেই প্রবলেম আছে, শোনেন বিজনেস ফাইন্যান্স না, আপনি বিজনেস রিলেটেড ওয়ার্ল্ডে যা কিছু আনেন এই ক্লাসে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো সলভ করে দিতে। বাট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইন্টেনশন টু লার্ন। আমি সবসময় মনে করি যে যদি একজনের ইন্টেনশন থাকে লার্ন করতে, সে কোথাও আটকায় না, এবং এইটা যত বাড়বে তত আপনি বুঝবেন যে না আপনি তত ভালোর দিকে যাচ্ছেন। এটা নট অনলি ফর লার্নিং ইন মানে সিএ পাস করার ক্ষেত্রে না, এটা আপনার প্রফেশনাল ক্ষেত্রেও। আপনি যখন দেখবেন যে না আপনার মধ্যে লার্নিং এর যে ট্রাস্টিনেসটা আছে, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্যারি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন। যখন এটা মরে যাবে ততক্ষণে আপনি ওল্ড হয়ে গেছেন, অবসোলেট হয়ে গেছেন। সো আই থিঙ্ক টুডে উই ক্যান কনক্লুড উইথ দিস। সো আপনাদের যদি স্পেসিফিক কোনো কিছু বলার থাকে, ইউ ক্যান সে এনিথিং রিগার্ডিং টুডেস ক্লাস এন্ড আপকামিং প্ল্যান। স্যার, মাহবুব স্যার, জি আব্দুল স্যার মালিক। যে আপনার নাম্বারটা দিলে আমি হোয়াটসঅ্যাপে নক করতাম, তাহলে এই পিডিএফটা আমি আবার গ্রুপে দিয়ে দিতাম স্যার। আচ্ছা আমি হ্যাঁ আপনাকে পিডিএফটা আমি আমি তাহলে এখানে দিয়ে দিচ্ছি, দাঁড়ান ওয়েট এ মিনিট, আমি নাম্বার দিয়ে দিচ্ছি বাট প্লাস পিডিএফটাও দিয়ে দিচ্ছি এখানে। সো আপনাদের কিন্তু একদম ভেরি বিগিনিং আপনারা, বাট আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট টাইম টু সি দিস জার্নি এজ এ হলিস্টিক জার্নি। ঠিক আছে, একদম শুরু থেকে আপনারা যদি না শুরু করেন তাহলে দেখবেন যে 3 বছর সময় না, 6 বছরের সময় এনাফ না। যদি উইথ ইন্টেনশন শুরু করেন, এটা 2.5 বছরে পাস করা পসিবল। স্যার এই ব্যাপারে কি আপনি একটু আপনার মানে আপনি যেহেতু আলহামদুলিল্লাহ এই স্টেজ পার করে গেছেন, তো আপনার স্ট্র্যাটেজি গুলো অথবা মানে এটা কিভাবে করলে হচ্ছে ইনশাল্লাহ এটা ইজিলি পাস করা যাবে, এই ব্যাপারে যদি আপনি একটু গাইডলাইন দিতেন। এটা হচ্ছে যে মূলত আপনাকে সিএ এক্সামে, আমি পার্টিকুলারলি আমার সময়ে যেটা হয়েছে, আমার 6টা আইটেম লাগছিল ওভারঅল। সো 6টা আইটেমের মধ্যেও তারপর আনএক্সপেক্টেডলি অ্যাডভান্সে আমার সময় লাগছিল, অ্যাডভান্সই 3টা লাগছিল, কারণ আমি তখন জবে ছিলাম। সো মূলত যেটা হয়েছে যে সিএটাকে আপনাকে এজ এ অপরচুনিটি নিতে হবে। লাইক আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, আপনাকে এটা ভাইবে নেওয়া যাবে না যে না আপনি এবারই পাস করবেন। সো যেটা হয় ম্যাক্সিমাম অপরচুনিটি নিতে হবে। সে ফর এক্সাম্পল আমি কখনোই ধরেন 7টা পাস করি নাই, 7টা দেই নাই, এমন হয় না কখনো। বা বা যেটা বাকি আছে, যতটা বাকি আছে ততটা দিতে পারছি আলহামদুলিল্লাহ। সো এই জায়গাটাতে আপনাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে যে যখনই অপরচুনিটিস আছে ম্যাক্সিমাম অপরচুনিটি নেওয়া যায় কিনা, যদি পারমিট করে সেটা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা বললাম যে এক্সামে স্মার্টলি পড়াশোনা করতে হয়। লাইক আপনি এক্সামে চাইলেও 100% অ্যাকুরেটলি মানে কমপ্লিট করে যাইতে পারবেন না, মানে 100% রিকেপ করে যাইতে পারবেন, বাট 100% জিনিস 100%লি করে যেতে পারবেন না। সো আপনাকে ওইটাকে ধরিয়ে নিতে হবে যে না ঠিক আছে, প্রত্যেকটা এক্সামে আমি একটা রিজনেবল প্রিপারেশন নিয়ে যাব, এবং ওই প্রিপারেশন দিয়ে এক্সাম ইনশাল্লাহ ফেস করবো। সো ওইটা আপনাকে, আপনি যখন আপনি উইথ দ্য টাইম সার্টিফিকেট লেভেল পাস করলে আপনি বুঝে যাবেন যে না আপনার আপনি কোন জায়গায় আছেন সিএ পাস করার ক্ষেত্রে, তখন আপনি কম্পেয়ার করতে পারবেন। সো মেইন জিনিসটা যেটা হয় সিএ তে, যে হ্যাঁ ডিফারেন্ট লেভেলের স্টুডেন্ট আছে, ডিফারেন্ট ক্যালিবারের, এটা এটা সত্য কথা। কারণ অন দ্য আদার হ্যান্ড এটাও সত্য যে কেউ একজন কম ক্যালিবারের, তার হয়তো বা একটু সময় বেশি লাগে, বাট সে এক চান্সে পাস করছে বা খুবই লিমিটেড টাইমে পাস করছে, এমন এক্সাম্পল বহুত আছে। সো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড অর ডোন্ট গেট কনফিউজড অন দ্য টার্গেট। যেটা টার্গেট করবেন এটা একদম উইথ হলিস্টিক ভিউ ম্যাক্সিমামটিতে টার্গেট করার চেষ্টা করবেন, কারণ জিনিসটা হচ্ছে এমন, আপনি আপনার ক্যালিবার সম্পর্কে আপনার অ্যাসেসমেন্টটা বেস্ট অ্যাসেসমেন্ট। আমি চাইলেও আপনাকে অ্যাসেস করে বলতে পারবো না আপনার ক্যালিবার কতটুকু আছে। ইউ ক্যান জাস্টিফাই ইউর ওন ক্যালিবার better than anyone else. So you better justify yourself যে না আমার ক্যালিবার কতটুকু আছে,
আমি কয়টা পরীক্ষা দিতে পারবো এবং আমাকে ওই পরীক্ষায় পাশ করতে গেলে আমাকে কত ঘন্টা করে পড়তে হবে সেটাও ভেরি করবে পার্সন টু পার্সন। সো ডেফিনেটলি আপনাদেরকে ওই অ্যাসেসমেন্টটা করতে হবে, ওই অ্যাসেসমেন্টটা করে দেন আপনাকে ওইটা রিক্যাপ করে নিতে হবে। যার একটু ক্যালিবার কম আছে তাকে একটু সময় বেশি দিতে হবে, যার ক্যালিবার ভালো আছে সে ক্যালিবারটাকে কাজে লাগানো ট্রাই করতে হবে, সময় থাকতে কাজে লাগানো ট্রাই করতে হবে। সময় চলে গেলে এটা বার্ডেন হয়ে যাবে। রিমেম্বার দিস। সে এমন একটা জিনিস যে আমি যখন মানে ধরেন যে জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যখন একটা সাবজেক্ট ফেল করতাম, ফেল অ্যাডভান্সে ফেল স্যার। হয়েছে, অ্যাপ্লিকেশনে ফেল হয়েছে একবার করে, তখন আমার কাছে মনে হয়েছে যে না এটা থেকে পেইনফুল কোনো কিছু নাই। সো টেক দ্যাট সিরিয়াসলি। ঠিক আছে, আপনাকে ওটা সিরিয়াসলি নিতে হবে যে না ফেল মানে হচ্ছে আমাকে তাহলে প্রবলেম কোন জায়গায় আছে আইডেন্টিফাই করে করতে হবে। ইটস নট লাইক দ্যাট রিপিটেশন করা যাবে না। হ্যাঁ ফেল করতে পারেন প্রফেশনাল এক্সামে, এটা লাখেরও অনেক সময় দেখা গেছে অনেক মেরিটারি স্টুডেন্টও একবারে পাস করতে পারে না, ফেল করে। বাট ফেলটা মানে এটা জাস্টিফাইড হতে হবে যে আপনি ফেল করছেন, কেন ফেল করছেন এই রিজনটাকে আপনি আইডেন্টিফাই করে নেক্সট লেভেলে যখন মানে একবার ফেল করছেন সেকেন্ড টাইম যখন যাচ্ছেন সেম প্রবলেমটা নিয়ে গেলে তাহলে আপনি 100 বার গেলেও লাভ হবে না। আপনি সেকেন্ড টাইম যখন যাচ্ছেন আগে নিজে অ্যানালাইসিস করেন, ঠিক আছে আমি এই সাবজেক্টটা ফেল করছি, আমাকে এই সাবজেক্ট নিয়ে আগে দেখতে হবে যে আমার প্রিপারেশনটা কোন লেভেলে ছিল, এক্সামে অ্যাপ্রোচ কি ছিল, আমার কোন জায়গায় প্রবলেম ছিল। স্টার্ট ফ্রম দ্যাট প্রবলেম, দেন ইউ উইল সি দ্যাট যে না ঠিক আছে আসলে আমরা যেইভাবে সিএটাকে দেখি সিএ অত কঠিন না, বাট সিএটাকে আমরা নিজেরাই কঠিন বানায় রাখছি ইন টার্মস অফ আওয়ার থিঙ্কিং, ইন টার্মস অফ আওয়ার মানে আমরা যে এফোর্টস দিতে পারি ম্যাক্সিমাম লেভেলে সেটাকে আমরা কখনো ক্যাপিটালাইজ করি না। আপনাদের মধ্যে অনেকে দেখবেন যে 2.5 বছর পাস করবে, অনেকে আছে 7 বছরে পাস করবে না। The only thing is that not only on the caliber but also the hard work, efforts, intention, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জি স্যার। এনিথিং থ্যাংক এলস? ইউ স্যার। ওয়েলকাম। সো আমরা নেক্সট ক্লাসে তাহলে চ্যাপ্টার 2 করব, আর বা চ্যাপ্টার 2 স্পেসিফিক না করেও আপনাদের যদি মনে হয় যে না ঠিক আছে আমরা অন্য চ্যাপ্টার করব সেটা করতে পারো। বাট আমার কথা হচ্ছে যে আমি যে 12টা ক্লাস পাচ্ছি 12টা ক্লাসে আপনার বিজনেস ফাইন্যান্সের যত প্রবলেম আছে ক্যাটাগরিক্যালি সলভ করব। সেকেন্ড হচ্ছে আমরা জেনারেলি ফোকাস করি আইদার কাউন্টার সেকশনে ক্লাস নেই, তো উনি হয়তো বা জোর বেজোরে যেতে পারে বা ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ভাগে যেতে পারে। সো আই হ্যাভ নট ডিসকাসড উইথ হিম ইয়েট, কারণ আমি যেহেতু ফার্স্টে ক্লাস নিব আমার ক্লাসগুলো আগে শেষ হয়ে যাবে। সো আমি ওইটাকে ফোকাস করে যাবো। আইদার হয়তো বা দেখা গেছে যে আপনাদের প্রবলেম ওরিয়েন্টেড হইলে সেটা একটা অ্যাপ্রোচ হইতে পারে, বা হইতে পারে যে না ফার্স্ট 7 লাস্ট 7 সেটাও হইতে পারে, বা হইতে পারে জোর বেজোর সেটা হইতে পারে। আপনারা যেটা প্রিফার করেন সেটাতে আমি যাইতে আমার কোনো সমস্যা নাই। সো এনিথিং এনি ডে। কথা বোঝা গেছে? জি আচ্ছা স্যার। আমার মনে হয় এখানে টিমসে এটা অ্যাটাচ করা Yes, যাচ্ছে না sir. কেন, এটা কি লিমিটেড ভার্সন নাকি আমি বুঝতেছি না চ্যাট বক্সে। আচ্ছা মোস্ট হোয়াটসঅ্যাপ প্রবাবলি নাম্বারটা একটু টিমসে আমি নাম্বারটা সেন্ড দিয়ে করা দিছি, যায় না স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমাকে দিয়ে দেন। স্যার আমি নক দিচ্ছি আপনাকে স্যার। জি ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে তাহলে। সো আপনারা ক্লাসে যে আমার যে সময়টা উইদাউট ব্রেক এই ইন্টেনশনে এই পেসি চলবে। সো আপনারা 7:15 মধ্যে সবাই অ্যাটেন্ড করা ট্রাই করবেন, 50 মিনিটস বাফার টাইম, এন্ড 7:15 টু 9:30 টু হোয়াট এভার, ইভেন 10 লাগলে কোনো সময় 10 পর্যন্ত যাবো ইনশাল্লাহ। সো আমার অবজেক্টিভটা হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, কারণ রাতের ক্লাসে গ্যাপ দেওয়া যায় এমনি, আধা ঘন্টা যে গ্যাপ থাকে ওই শিডিউল গ্যাপ আমরা নিব না। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।